অডিও কথনে সবাইকে স্বাগতম। এই গল্পটির অবন্তী বর্ধমান ছেড়ে কলকাতায় পাড়ি জমাচ্ছে। যে বর্ধমানে সে বেড়ে উঠেছে সেই জায়গাটি আজকে তাকে ছেড়ে যেতে হচ্ছে, সেই সাথে পরিবারকেও ছেড়ে যেতে হচ্ছে। নতুন জায়গায় নতুন ভাবে সে কিভাবে জীবন শুরু করছে সেটাই আজকে আমরা শুনব। পড়ছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম 2টি পর্ব আগেই আপলোড করা হয়েছে, আজকে পড়ছি 3য় পর্ব। 1 তারিখে মাইনে হলো। অবন্তী জানলো প্রথম মাসে এত তাড়াতাড়ি কেউ মাইনে পায় না। এর সমস্ত কৃতিত্ব বলরামের। সেই বিল এজিতে পাঠিয়ে পাশ করিয়ে নিয়ে এসেছে। 10 দিনের মাইনে পাওয়া গেল। পরের দিন শনিবার। স্টেশনে স্বর্ণেন্দু ছিল। আগামীকাল তার পেইং গেস্ট হিসেবে যাওয়ার কথা। ভদ্রমহিলা বলেছিলেন 1 তারিখের মধ্যে জানাতে। সেটা মনে ছিল না। অবন্তী বলল, কি হবে? স্বর্ণেন্দু বলল, কিচ্ছু হবে না। আমি দুপুরে কলকাতায় গিয়েছিলাম, বাকিটা ভদ্রমহিলাকে দিয়ে এসেছি, এই নাও রসিদ। রসিদটা হাতে নিয়ে অবন্তী বলল, আশ্চর্য, তুমি আমার সঙ্গে হাওড়া স্টেশনে দেখা করলে না কেন? আমি একা ছিলাম না, 2জন মাস্টার মশাই ছিলেন। আমরা বোর্ডের অফিসের কাজে গিয়েছিলাম। তাহলে কাল কখন যাবে? সেদিনের মতো গেলেই হয়, স্বর্ণেন্দু বলল। আমার খুব খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না। মন শক্ত করো, শরীরের জন্যই তোমাকে যেতে হচ্ছে। কিন্তু কথা দাও, প্রত্যেক শনি রবি তুমি ওখানে যাবে। 2 দিন যাওয়া একটু মুশকিল। না, 2 দিন। বাচ্চা মেয়ের মতো মুখ করেছিল অবন্তী। স্বর্ণেন্দু হেসে ফেলল। অবন্তী বলল, জানি তুমি তো হাসবেই। আমি আউট অফ সাইট হলেই আউট অফ মাইন্ড হয়ে যাব। তাই না তো কি, আমি চলে যাচ্ছি অথচ তোমার একটুও কষ্ট হচ্ছে না। কি করলে সেটা বুঝবে? অবন্তী নিঃশ্বাস ফেলেছিল। বাড়িতে ফিরে এসে অবাক হয়েছিল সে। বাইরের ঘরে এক ভদ্রলোক বসে মায়ের সঙ্গে কথা বলছেন। তাকে দেখে মা বলল, ওই তো আমার মেয়ে এসে গিয়েছে। লোকটা মোটাসোটা, মুখটা বড় থলথলে। আপনি অবন্তী চ্যাটার্জি? হ্যাঁ। ভালো, আমি থানা থেকে আসছি। আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আমাকে পাঠাতে হবে। ও, আগে আমরা রিপোর্ট না পাঠালে চাকরিতে যোগ দিতে দেয়া হতো না, আজকাল হচ্ছে। তবে আমরা রিপোর্ট খারাপ দিলে চাকরিটা টেম্পোরারি থেকে পার্মানেন্ট হচ্ছে না। তাহলে? ওই টার্মিনেট করে দিচ্ছে, আবার বেকার হয়ে যেতে হচ্ছে। ও, আপনি এখানকার কলেজেই পড়তেন? হ্যাঁ। ছাত্র রাজনীতি করতেন? না। আরে ভয় নেই, বলুন না। একসময় প্রফুল্ল সেনের আমলেও এসএফআই করলে চাকরি চলে যেত। নকশাল হলে তো কথাই নেই। এখন ওসব হয় না। করেছেন? না। এমনি রাজনীতি? না। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস? না। কারো সঙ্গে ঘনিষ্ঠতা আছে? এবার মা বলল, আমার মেয়ে ওরকম নয়। ওই শিক্ষা ওকে আমরা দেইনি। ওর বাবা মাস্টার মশাই ছিলেন। কিছু মনে করবেন না, বাড়িতে ভেজা বেড়াল অথচ বাইরে বাঘ, এমন অনেক কেস আমি জানি। আপনি হয়তো জানেন না, কিন্তু উনি যে বাইরে কারোর সঙ্গে প্রেম করছেন না তার প্রমাণ কি? এখান থেকে কলকাতায় যেতে আসতেও তো কত মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। অফিসেও ব্যাচেলর ছেলেরা কাজ করে নিশ্চয়ই। আমার সঙ্গে কারো ঘনিষ্ঠতা আছে কিনা সেটা রিপোর্টে লিখতে হবে? না, তবে সেই লোকটির খোঁজ খবর নিতে হবে। সে যদি অ্যান্টি সোশ্যাল হয় তাহলে আপনি তার দ্বারা প্রভাবিত হতে পারেন। পারেন কেন, হবেনই। নামটা বলুন। কার নাম বলবো? আহ, যার সঙ্গে ঘনিষ্ঠতা আছে তার নাম বলুন। জীবনানন্দ দাস। লোকটা ঝটপট লিখে নিল নামটা। কোথায় থাকে? ওর বাড়ি ছিল বরিশালে। সে তো আমারও ছিল। আসতে সাল যেতে সাল, হে হে। কোথায় থাকে এখন? কলেজ স্ট্রিটে। এবার আমি ভেতরে যেতে পারি? আমি খুব টায়ার্ড। অবন্তী শক্ত গলায় প্রশ্ন করল। নিশ্চয় পারেন, তবে আপনার সব ঠিক আছে, কিন্তু জীবনানন্দ আপনার ক্ষতির কারণ হতে পারে। কিরকম? আমি যদি রিপোর্টে লিখি জীবনানন্দ দাশ নামে এক সমাজবিরোধীর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা আছে,
বুঝতেই পারছেন কি হবে? পারছি। অবশ্য আমি যে লিখবই তা ভাববেন না। মা বলল, ওর কোনো ক্ষতি হবে না তো? আমি আপনাকে বলছি, ওর সঙ্গে জীবনানন্দ না কি তার সঙ্গে কোনো আলাপই নেই। বাহ, উনি বললেন আছে, নিজের কানেই তো শুনলেন। অবন্তী বলল, আমি বলিনি আলাপ আছে, বলেছি ঘনিষ্ঠতা আছে। উনি আমার শৈশবেই ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। শৈশবেই যে মারা গেছে তার সঙ্গে বড় হয়ে ঘনিষ্ঠতা হলো কেমন করে? যাকগে, অবাস্তব কথাবার্তায় আমি নেই। তাহলে বলুন। অবন্তী তাকালো। মেয়ে ছেলের সঙ্গে কারবার করা খুব ঝামেলার ব্যাপার। লোকটার গলায় আক্ষেপ ঝরে পড়ল। আরে এত দূর এলাম, সময় নষ্ট করলাম, তার একটা দাম আপনারা দেবেন না? সঙ্গে সঙ্গে মা ভেতরে চলে গেল এবং পলকেই বেরিয়ে এসে লোকটির হাতে 3টে 10 টাকার নোট তুলে দিল। লোকটা মাথা নাড়ল। মাত্র 30? আর পারবো না বাবা, উনি তো কিছু রেখে যাননি। অনেক কষ্টে সংসার চালাচ্ছি। আপনি এই নিয়েই খুশি হন? লোকটা উঠে দাঁড়ালো। যাক, বাবা বললেন বলে আর চাপ দিলাম না আমি। আচ্ছা, আসি। দরজা বন্ধ করে মা ফোঁস করে উঠল। লোকটাকে মিথ্যে কথা বললি কেন? তোর চাকরিটা চলে গেলে ভালো হতো। মিথ্যে কথা তো বলিনি। বলিসনি? স্বর্ণেন্দুর নাম চাপা দিতে আরেকটা নাম বানিয়ে বললি। অবন্তী ভেতরের ঘরে গেল। মা এলো পেছন পেছন। আলমারি থেকে বাবার কেনা বইটা বের করে বলল, কমলাকান্ত চট্টোপাধ্যায় তোমার স্বামী ছিলেন, কিন্তু তুমি তো কখনোই তার মনের খবর রাখতে চাওনি। এই বইটা হাতে নিয়ে কখনো দেখেছ? বাবা আমাকে এর কবিতা পড়তে শিখিয়েছিলেন, আমি এর নাম বলেছি। বইটাকে রেখে ব্যাগ খুলে খামটা এগিয়ে ধরল সে। এতে 10 দিনের মাইনে আছে, আর কাল আমি কলকাতায় চলে যাব। মা একটু থতমত হয়ে বলল, আমি কেন? ওই লোকটা তো শিক্ষিত, পুলিশে কাজ করছে। ও কি তোর রসিকতা বুঝতে পারলো? অত মেজাজ ভালো নয়। কলকাতায় যাব মানে? থাকার জায়গা পেয়েছিস? হ্যাঁ, পেইং গেস্ট। অফিসের কাছে? না, তালতলায়। ঠিকানা লিখে রেখে যাব। মাস গেলে কত? 400। সর্বনাশ! ওর নিচে বর্ধমানেও জায়গা পাওয়া যাবে না। তাহলে আর কত বাড়িতে দিতে পারবি? তুমিই চেয়েছো আমি যাই। কেন, তুই বলিসনি? এখান থেকে যাতায়াতের অসুবিধার কথা যখন বলছিলি তখন আমি আপত্তি করিনি? করেছো, তারপরে আচমকা আমাকে যেতে বললে। এখন সর্বনাশ বলে কোনো লাভ নেই। যা মাইনে পাবো তার থেকে থাকা খাওয়ার খরচ আর সামান্য হাত খরচের জন্য রেখে বাকিটা তোমাকে দিয়ে যাব। চিন্তা করো না। অবন্তী কথা শেষ করল। স্বর্ণেন্দু তাকে পৌঁছে দিল। হাওড়া থেকে ট্যাক্সি করে সোজা তালতলায়। বলল, আমার তো উপরে যাওয়া নিষেধ। আমি এখানে বসছি, তুমি উপরে গিয়ে আরেকবার চেক করো। যদি কোনো জিনিস নিয়ে আসতে ভুলে গিয়ে থাকো তো বলো, এনে দিচ্ছি। এ বাড়িতে চাকর নেই, কাজের জন্য 2টো প্রৌঢ়া আছে। তাদের সাহায্যে জিনিসগুলো নিয়ে ওপরে এসে অবন্তী দেখল ভদ্রমহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ওয়েলকাম, এই তোমার ঘর, ও পাশেরটায় আমি থাকি। মন ভালো না থাকলে মাঝে মাঝে তোমার সঙ্গে গল্প করতে আসবো, আপত্তি আছে? হোমা, আপত্তি থাকবে কেন? গুছিয়ে নিতে মিনিট 10 লাগলো। ভদ্রমহিলা দাঁড়িয়ে দেখে যাচ্ছিলেন। হঠাৎ নিচু গলায় বললেন, ওপাশের ঘরে 4 জন আছে। কথা বললে বলো, তবে বেশি মাখামাখি করো না। ওরাও কি 400 দেয়? না না, একটা ঘর 2 জন শেয়ার করে বলে 50 কম দেয়। ওখানে খালি হওয়ার কোনো চান্স নেই? কেন, তুমি সিঙ্গল রুম পেয়েছো, ভালোই তো। 50 টাকা কম হলে আমার বেশি ভালো হতো। ভদ্রমহিলা কাঁধ ঝাঁকিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। অবন্তী তার নিয়ে আসা জিনিসগুলো দেখতে গিয়ে আবিষ্কার করলো পেস্ট আনা হয়নি। বাড়িতে তার আলাদা পেস্ট ছিল না। পেস্ট দরকার আর একটা তালা। যখন থাকবে না তখন নিশ্চয়ই তালা দিতে হবে। নিচে নেমে দেখলো স্বর্ণেন্দুর সামনে ভদ্রমহিলা গম্ভীর মুখে বসে আছেন। কিছু লাগবে? স্বর্ণেন্দু উঠে দাঁড়ালো। মাথা নাড়ল অবন্তী। পেস্ট নিয়ে আসিনি। আচ্ছা, দরজায় কি তালা দেব? মানে যখন অফিসে যাব? তালা দিলে আমার কোনো দায়িত্ব থাকে না। তাহলে একটা ছোট তালা। কি পেস্ট ব্যবহার করো? নিম। স্বর্ণেন্দু জিনিস দুটো দিয়ে চলে গেল। ওদের স্কুলে ফোন আছে, নাম্বারটা অবন্তীর জানা।
খুব দরকার হলে অবন্তী যেন ফোন করে। সামনের শনিবার স্বর্ণেন্দু দেখা করতে আসবে। এইসব কথা বলার সময় অবন্তীর মনে হলো না যে স্বর্ণেন্দু কষ্ট পাচ্ছে। পুরুষ মানুষরা বোধহয় এমন নির্মম হয়। সঙ্গে সঙ্গে বাবার মুখ মনে এলো। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো অবন্তী। নির্মমই তো, নইলে বাবা কেন চলে গেল? আসবো? গলা শুনে দরজার দিকে তাকালো অবন্তী। ঝট করে চোখের কোণ মুছে উঠে বসল। আসুন। মন খারাপ লাগছে? দুজনের মধ্যে যিনি বয়স্কা তিনি প্রশ্ন করলেন। একটু। এই প্রথম বাড়ির বাইরে থাকা? হ্যাঁ। আমার নাম অশোকা, আমি স্কুলে পড়াই। আর এ হলো বিপাশা, ও এমএ পড়ছে। আমি অবন্তী, সবে সরকারি চাকরি পেয়েছি, বর্ধমানে বাড়ি। বসুন। অশোকা জিজ্ঞাসা করলেন, ওখান থেকে তো অনেকেই চাকরি করতে আসে। আমিও আসতাম, কিন্তু খুব কষ্ট হয়। তারপর ট্রেন বন্ধ হলে সর্বনাশ। তা ঠিক। বিপাশা বলল, বাস বন্ধ হলে ইউনিভার্সিটি থেকে ফিরতেই চোখে সর্ষে ফুল দেখি। আপনারা অনেক দিন এখানে আছেন? বিপাশা বলল, অশোকাদি আছে 7 বছর, আমি 1.5 বছর। অশোকা বললেন, আমার বাড়ি যাদবপুরে, বিয়ে হয়েছিল বাগবাজারে। বিয়ের পর মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম, হলো না। 10 বছর পর আলাদা হলাম। আমাকে ডিভোর্স দেবে না। এখন একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গিয়েছে। গল্প হচ্ছিল, এদের ভালো লাগছিল অবন্তীর। বিপাশাকে দেখে তার মনে পড়ল বাবা বেঁচে থাকলে সেও এমএ পড়তো। বিপাশার বাড়ি ইসলামপুরে। হোস্টেলে জায়গা পায়নি বলে এখানে এসেছে। আরো 2জন এখানে আছেন না? হ্যাঁ, ওরা যে যার বাড়িতে গিয়েছে, প্রতি সপ্তাহে যায়। হঠাৎ বিপাশা বলল, এই ঘরে কেউ বেশি দিন থাকে না। তার মানে? কেউ 1 মাস, কেউ 2 মাসে চলে যায়। অশোকাদি বললেন, এই ঘরটা নীলার মতো, সবার সহ্য হয় না। কেন? তা জানি না। এ ঘরে যারা আসে তারা 50 টাকা বেশি দেয় বলে আমাদের সঙ্গে মিশতে চায় না। সিঙ্গেল রুম, ডাবল রুম বলে কথা। হাসলো বিপাশা। এই সময় একজন পরিচারিকা চা আর পাঁপড় ভাজা নিয়ে ঢুকলো। আমাদেরটা এখানে দিয়ে যাও টগরদি, বিপাশা বলল। নিয়ম ভাঙতে পারবো না, যে যার ঘরে নিজের চা বসে খাবে, নিয়মটা তো জানাই আছে। টেবিলে কাপ প্লেট নামিয়ে রেখে টগর চলে গেল। বিপাশা বলল, এখানে আর কিছু না থাক, নিয়মের বাড়াবাড়ি আছে। চলো অশোকাদি, ওগুলো গেলে আর মুখে তোলা যাবে না। আসি ভাই। অশোকাদি বললেন, যখনই ইচ্ছে হবে আমাদের ঘরে চলে আসবে। একদম অন্য একটা জীবন, যার সঙ্গে মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছিল। সকালে চা খাওয়ার পর কোনো কাজ নেই। চুপচাপ শুয়ে বসে সময় কাটিয়ে স্নান টান শেষ করে নিচে গিয়ে খেতে বসা। এবারে রান্না 8:30টার মধ্যেই হয়ে যায়। 9টার সময় বেরিয়ে নিজেকে বোকা লেগেছে অবন্তীর। 9টার সময় স্বচ্ছন্দে বাসে ট্রামে ওঠা যায়। তালতলা থেকে ট্রামে চেপে গভর্নর হাউসের পাশে মিনিট 10-এর মধ্যে পৌঁছে ফাঁকা ডালহৌসি দেখতে হয়। অফিসের দরজা খোলে 9:45টায়। 10:30টার আগে হাতে গোনা লোক আসে। আবার 9:30টায় বাসে ওঠাও মুশকিল হয়ে পড়ে। ভিড় শুরু হয়ে যায়। তা সত্ত্বেও ওই সময়টাই ঠিক করলো অবন্তী। ভূতের মতো রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসের ভিড় ঠেলা ঢের ভালো। অবশ্য বাসের চেয়ে ট্রামে সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো। মিস্টার সেন তাকে ক্রমশ জটিল কাজ দিচ্ছেন। সেটা করতে তার ভালো লাগছিল। কাজের চাপ থাকায় অন্য কোনো দিকে মন যায় না। দিব্যি সময়টা কেটে যায়। টিফিনের সময় মেয়েদের ক্যান্টিনে গেলে এ কারণে কথা শুনতে হয়েছে তাকে। একজন বললেন, সরকারি অফিসে ঢুকে যদি ভাবো কাজ দেখিয়ে খুব তাড়াতাড়ি প্রমোশন পাবে, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। আমি কোনো প্রমোশন পাওয়ার জন্য কাজ করছি না। ওমা, এ যে সন্ন্যাসিনী, মাইনেও নেবে না নাকি? আরেকজন হেসে উঠল। ওসব বড় বড় কথা প্রথম দিকে মুখ থেকে বের হয়। এই সময় একজন ভদ্রমহিলা ক্যান্টিনে ঢুকে সোজা কাউন্টারের সামনে চলে গিয়ে জিজ্ঞাসা করলেন, রাখাল, 100 টাকার ভাঙানি হবে? না দিদি, এখনো বিক্রি হয়নি তেমন। তোমার তো কখনোই বিক্রি হয় না। ভদ্রমহিলা চলে গেলেন। অবন্তী দেখল সবাই কথা বন্ধ করে দৃশ্যটা দেখল। যে ভদ্রমহিলাকে বেঞ্চিতে ঘুমোতে দেখে প্রায়ই, তিনি বললেন, কপাল করে এসেছে। যিনি অবন্তীকে ঠেস দিয়ে কথা বলছিলেন তিনি বললেন,
ঘেন্নায় শরীর রি রি করে। ঘুম ঘুম মহিলা বললেন, তাতে কোনো লাভ নেই। শাড়িখানা দেখেছ? মিনিমাম 700। অতই যখন শখ, তুমি ওকে ফলো করো, পড়তে পারবে। আর হয় না, সংসারের জন্য খেটে খেটে ছিবড়ে হয়ে গেছি। ওদের কথাবার্তায় অবন্তী জানতে পারল ভদ্রমহিলার নাম রানু রায়। এই অফিসের টেলিফোন অপারেটর, মাইনে লোয়ার ডিভিশন ক্লার্কের, কিন্তু রোজ শাড়ি জামা পাল্টে পরেন। 1 মাসে একটা শাড়ি 2 বার নয়। ট্যাক্সি ছাড়া যাতায়াত করেন না। রোজ দুপুরবেলায় ঘন্টা 2 অফিসে থাকেন না। এই অফিস তো বটেই, হেড অফিসের কর্তাদের দরজাও ওর কাছে অবারিত। দুপুরবেলায় উনি তাদের এক একজনের সঙ্গে সময় কাটান। কাজ উদ্ধারের জন্য বাইরের পার্টিরা ওকে ধরে, অতএব টাকা ওর হাতে ময়লা। অবন্তী একটুখানি যা দেখেছিল তাতে ভদ্রমহিলাকে গম্ভীর এবং পরিচ্ছন্ন রুচির মানুষ বলে মনে হয়েছিল। ওর কাজকর্মের বর্ণনা শুনে প্রশ্ন এলো মনে, ঈর্ষায় এরা বাড়িয়ে বলছে না তো? উপন্যাসে এই ধরনের চরিত্র পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারের অভাব দূর করতে না পেরে মেয়েরা বাধ্য হয় ওই জীবনযাপন করতে। যেহেতু এই জীবন কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই অকালেই শেষ হয়ে যায় এরা। অবন্তী জানল, এই রানু রায় অফিসের কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন না। সহকর্মীদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতেও তাকে দেখা যায় না। হাওড়া স্টেশনে যাওয়া যত কষ্টকর, তালতলায় ফেরা ততটা নয়। একটু হেঁটে এসপ্ল্যানেড থেকে ট্রাম ধরলে বসার জায়গা পাওয়া যায় লেডিস সিটের দৌলতে। 5:30টার মধ্যেই বাড়িতে ফিরে আসে সে। মাঝে মাঝে মালিকানের সঙ্গে দেখা হয়। আজকাল তিনি বেশ হাসি হাসি মুখেই কথা বলেন। অসুবিধে হচ্ছে না তো? না, হলেই বলবে। এটা তোমার নিজের বাড়ি, লজ্জা করো না। একটু অবাক হয়েছিল শুনে। একবার ভেবেছিল জিজ্ঞাসা করবে কেন সে যে ঘরে আছে সেই ঘরে বেশি দিন কেউ থাকে না। জিজ্ঞাসা করেনি, কারণ তাহলে তাকে বলতে হবে কার কাছ থেকে সে খবরটা শুনেছে। ঘরে ঢুকে পরিষ্কার হয়ে বসতে না বসতেই চা আর পাঁপড় ভাজা এলো। তারপর আর সময় কাটতে চায় না। অবন্তী অনেকবার ভেবেছে অশোকাদিদের ঘরে গিয়ে কথা বলে আসে, কিন্তু সংকোচ হয়েছে। ছুটির দিন হলে আলাদা কথা, কাজ থেকে ফিরে হয়তো ওরা বিশ্রাম করছে, গেলে বিরক্ত করা হবে। কিন্তু এই ভেবে বোবা হয়ে থাকতে থাকতে ক্রমশ একটা অভ্যাস তৈরি হয়ে যাচ্ছিল, যেটা পরবর্তী জীবনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল তাকে। প্রথম শনিবারে ঠিক সময়ে তৈরি ছিল অবন্তী। খবর পাওয়া মাত্র নিচে এসে দেখলো মালিকানের সামনে স্বর্ণেন্দু বসে আছে। তাকে দেখে মালিকান বলল, অবন্তী, এই ভদ্রলোককে বলেছি এখানে না এসে অন্য জায়গায় তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে। উনি এসে তোমাকে নিয়ে বেরিয়ে গেলে পাড়ার মানুষ কৌতূহলী হবেই, তুমি বুঝতে পারছো? ঠিক আছে। গলি থেকে বড় রাস্তায় আসার সময় অবন্তী লক্ষ্য করলো, কিন্তু কোনো কৌতূহলী মুখ দেখতে পেল না। সে বলল, এত গার্জেনগিরি আমার ভালো লাগে না। আমি যেন বাচ্চা মেয়ে। স্বর্ণেন্দু হাসলো, ছেড়ে দাও, কেমন আছো বলো। ভালো না। কি অসুবিধে হচ্ছে? তুমি বুঝবে না। বুঝিয়ে বললে বুঝবো না কেন? তোমার কি, তুমি বাড়িতে আছো, স্কুল করছো, কোনো চিন্তা ভাবনা নেই। আমার কিভাবে দিন কাটছে তা ভেবেছো? স্বর্ণেন্দু গম্ভীর হলো। দেখো, তুমি হোস্টেলে আছো না তোমার বাড়িতে, তাতে আমার অবস্থার তো হেরফের হচ্ছে না। এখানে যেমন অনেক নিষেধাজ্ঞা আছে, বাড়িতেও তেমনি। তোমার সম্পর্কে ভেবে সক্রিয় হতে পারি যখন তুমি আমার বাড়িতে আসবে। তোমার বাড়িতে? হ্যাঁ। অবন্তীর মুখে রক্ত জমল। তুমি যদি মত দাও তাহলে তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। কি, রাজি আছো? এখনই না। কেন? বাবার মৃত্যু তো বেশি দিন হয়নি। ও, কি একটা 1 বছরের নিয়ম আছে, তাই না? তোমার মা অবশ্য তাই বলবেন, যদিও আমি ওগুলো নেহাতি বাজে বলে মনে করি। অবন্তী বলল, যা বলার আমিই বলবো। হাঁটতে হাঁটতে ওরা মেট্রো সিনেমার সামনে চলে এসেছিল। ক্যাফে দা মনিকয় ঢুকলো স্বর্ণেন্দু। চা আর ফ্রাইয়ের অর্ডার দিয়ে বলল, তুমি এর মধ্যে বেশ অন্যরকম হয়ে গেছো। কিরকম? আত্মবিশ্বাসে এসে গেলে মানুষের চেহারা যেরকম হয়ে যায়। ও বাবা, কিরকম হয়ে যায় জানি না তো। আমি তো প্রতিটি দিন গুনেছি আর ভেবেছি কবে শনিবার আসবে। এত বড় শহরে কাউকে চিনি না। অফিসের মহিলাদের সঙ্গে আলাপ হয়নি? হয়েছে, তারা সবাই পরিশ্রান্ত, অন্যের সমালোচনা করা ছাড়া কোনো কথা খুঁজে পান না।
আমার সঙ্গে মিলবে না। বাড়ির খবর পেয়েছো? না, এসে একটা চিঠি দিয়েছিলাম, জবাব আসেনি এখনো। আমি ভেবেছিলাম সকালে গিয়ে খোঁজ নিয়ে আসব। তারপর মনে হলো আমি কলকাতায় আসছি তোমার সঙ্গে দেখা করতে, এটা শুনতে ওর ভালো লাগবে না। স্বর্ণেন্দু ম্লান হাসল। তুমি স্কুলের চাকরিটার খোঁজ নিয়েছো? নিয়েছি, পার্টির ক্যান্ডিডেট আছে। তাহলে তো আর আমার হলো না। দেখা যাক। একটা কিছু তো করতে হবে, এভাবে চলবে নাকি? কেন? আশ্চর্য, বিয়ের পর আমি কলকাতায় একা থাকবো নাকি? একা থাকবে কেন? দেখো, ভাইরা যতদিন রোজগার না করছে ততদিন আমাকে চাকরি করতেই হবে। বর্ধমান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবো না। তাহলে বিয়ের পর আমাদের আলাদা থাকতে হয়। হ্যাঁ, তোমার একটা চাকরি ওখানে পাওয়া দরকার। আর নয়তো আমি কলকাতায় চলে আসি, এখান থেকে বর্ধমানে যাতায়াত করব। অনেকেই তো করে। হাত জোড় করলো অবন্তী। মাপ করো। সকাল 7টায় বেরিয়ে যাবে, ফিরবে রাত 9টায়। এসে মরার মতো ঘুমাবে। এরকম জীবন আমার চাই না। কথা হলো অনেক, কিন্তু কোনো সমাধানে আসা গেল না। সমাধান একটাই, হয় অবন্তীকে বর্ধমানে চাকরি পেতে হবে, নয় স্বর্ণেন্দু কলকাতায় চাকরি খুঁজে নেবে। এই দুটো যেন সুদূরের। যাওয়ার সময় স্বর্ণেন্দু বলল, কাল 2:30টার সময় মেট্রোর সামনে এসো, এই সিনেমাটা দেখব। তুমি কাল আসবে? সত্যি? বাহ, তাই তো কথা ছিল। আগাম টিকিট কেটে একটা সে অবন্তীর হাতে দিল। বাইরে দাঁড়াবার দরকার নেই। ঘরে ফিরে এসে অবন্তীর মনে হলো সে স্বর্ণেন্দুর উপর একটু বেশি চাপ দিচ্ছে। যে কোনো মানুষ পরপর 2 দিন বর্ধমান থেকে কলকাতায় এসে ক্লান্ত হবেই। তাছাড়া ছুটির দিনে ওর নিজের কিছু কাজকর্মও তো থাকতে পারে। পরের দিন ছবি দেখে বেরিয়ে অবন্তী বলল, শোনো, সামনের শনিবার তুমি এসো না। কেন? কোনো কারণ নেই, তুমি রবিবারে এসো, সকাল সকাল। ধরো 11টার মধ্যে এখানে, এই মেট্রো সিনেমার সামনে। আমরা বাইরে খাবো, একটু ঘুরবো। শনিবার তুমি অন্য কাজ করো। তুমি রাগ করে বলছো না তো? আশ্চর্য, তুমি সব সময় আমাকে রাখতেই দেখো না। শনিবার তুমি কি করবে? দেখি। ও হ্যাঁ, আমাকে কয়েকটা বই এনে দেবে। কি বই? যে কোনো মোটা উপন্যাস আর জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। সামনের রবিবার মনে করে নিয়ে এসো, হ্যাঁ? ঘরের তালা খুলছিল, বিপাশা ডাকলো, অবন্তী, কোনো কাজ না থাকলে এসো না। অবন্তী হাসলো। ওদের ঘরে ঢুকে দেখলো অশোকাদি খাতা দেখছেন। ওকে দেখে অশোকাদি উঠে বসলেন। এসো এসো, আমি আপনার কাজের ব্যাঘাত করলাম না তো? আরে না না, বসো। বেরিয়েছিলে? হ্যাঁ, সিনেমায় গিয়েছিলাম। অবন্তী বসল। বিপাশা চোখ বড় করলো। তোমার তো খুব সাহস, একা একা সিনেমায় গিয়েছিলে। অবন্তী খাতাগুলো দেখল। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। বাবা ওরকম গাদা গাদা খাতা বাড়িতে নিয়ে আসতো। উনি শিক্ষক ছিলেন বুঝি? বিপাশা জিজ্ঞাসা করল। হ্যাঁ, ইংরেজি পড়াতেন, কিন্তু বাংলা সাহিত্য নখদর্পণে ছিল। তুমি নিশ্চয়ই কিছুটা পেয়েছ? অশোকাদি জিজ্ঞাসা করলেন। না না, আমি সাধারণ। মাথা নাড়ল অবন্তী। তোমার গলাটা কিন্তু ভারী মিষ্টি, আবৃত্তি করো? দূর দূর বললেই হলো, প্লিজ একটা আবৃত্তি করো, বিপাশা বলল। দুজনে এমনভাবে অনুরোধ করতে লাগলো যে শেষ পর্যন্ত আর আপত্তি করতে পারল না অবন্তী। সে চোখ বন্ধ করে উচ্চারণ করল, আবার 20 বছর পরে তার সাথে দেখা হয় যদি। আবার 20 বছর পরে, হয়তো ধানের ছড়ার পাশে, কার্তিকের মাসে। তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে। তখন হলুদ নদী নরম নরম হয় স্বর কাশহুগলায় মাঠের ভেতরে। কবিতাটা শেষ করার পর চোখ খুলল অবন্তী। অপলক তাকিয়েছিলেন অশোকাদি। বিপাশা হাততালি দিয়ে বলল, অপূর্ব, অপূর্ব। তোমাকে আমাদের ইউনিভার্সিটিতে আবৃত্তি করতে ডাকবো। কি দারুণ বললে। অবন্তী লজ্জা পেল। যাহ, কি যে বলো। অশোকাদি জিজ্ঞাসা করলেন, জীবনানন্দ তোমার ভালো লাগে? হ্যাঁ, কিরকম একটা রহস্যের ছোঁয়া আছে ওর লাইনে। অনেকক্ষণ গল্প হলো।
হঠাৎ অশোকাদি বললেন, তোমাকে একটা খবর দিই। এই বিপাশা হলো মরশুমি ফুল। পড়া শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যাবে, বিয়ে করবে, সুখী হবে। আমাকে আর তোমাকে তো যতদিন চাকরি করব এরকম জায়গায় থাকতে হবে। সরকার একটা ওয়ার্কিং উইমেন হোস্টেল তৈরি করেছেন। আমি দরখাস্ত করছি, তুমি চাইলে করতে পারো। সেখানে তো প্রচুর দরখাস্ত পড়বে, আমি কি পাবো? দেখো, লটারি হবে, কপাল ভালো হলে পেয়ে যাবে। আবেদন করতে দোষ কি? কোথায় আবেদন করতে হবে? আমি সব খবর নিয়ে তোমাকে জানাবো। বিপাশা বলল, তোমাদের এইসব কথাবার্তা শুনলে বাঘিনী ক্ষেপে যাবে। অবন্তী অবাক হলো। বাঘিনী? বিপাশা বলল, হুঙ্কার শোনো না, এখানে এই চলবে না, ওখানে ওই চলবে না। আমরা যে ভদ্র পরিবার থেকে এসেছি তাই উনি ভুলে যান। অশোকাদি বললেন, আসলে এসব করে কারণ ওর বাজে অভিজ্ঞতা আছে। কয়েক বছর আগে পাশের ঘরে দুটি মেয়ে থাকতো। তারা রাত দুপুরে বাড়ি ফিরত, দুপুর অবধি ঘুমাতো, উল্টোপাল্টা ফোন আসতো। শেষ পর্যন্ত পুলিশ এলো, ওদের ধরে নিয়ে গেল। তারপর থেকে এইসব নিয়ম চালু করেছে। মাইনে পেয়ে বর্ধমান রওনা হলো অবন্তী। সকালেই মালিকানকে বলেছিল কথাটা। ভদ্রমহিলা গম্ভীর হয়ে বলেছিলেন, তাহলে তোমার 5টা মিল বাদ যাবে। 5টা কেন? আজ রাত্রে খাচ্ছি না, শনি রবি 4টে, আর সোমবার সকালেরটাকে ধরলে 6টা। অবন্তী প্রতিবাদ করল, আজ রাত্রের বাজার হয়ে গিয়েছে। তুমি যদি গত রাতে বলতে তাহলে 6টা হতো। ভুল ধরার চেষ্টা করো না। তর্ক করে লাভ নেই। এই বাড়িতে থাকার সবচেয়ে ভালো দিক হলো নিরাপত্তা। কলকাতা শহরে সেটা সবচেয়ে আগে দরকার। মিস্টার সেনকে বলে সে দুপুরের পরে স্টেশনে ছুটেছিল। একবার ভেবেছিল দুটো ভাই আর মায়ের জন্য কিছু কিনে নেবে, কিন্তু তারপর মনে হয়েছিল পুরো টাকা মায়ের হাতে তুলে দিলে মা বেশি খুশি হবে। বিকালবেলায় বর্ধমানে পৌঁছে ও একটু হতাশ হলো। স্বর্ণেন্দু জানে সে আজ আসছে, কিন্তু গত সপ্তাহে ওকে বলা হয়নি কখন আসবে। স্বাভাবিকভাবে ও সন্ধ্যের পরেই স্টেশনে আসবে। আসলে অতগুলো টাকা নিয়ে অফিস টাইমের ভিড়ে ও ট্রেনে উঠতে চায়নি, কিন্তু এটা আগে মাথায়ও আসেনি। গলির মুখ থেকেই সে শুনতে পেল হেমন্ত চিৎকার করে বাড়ির দিকে ছুটছে, দিদি এসেছে, দিদি এসেছে। মা দরজা খুলল, একগাল হেসে বলল, আয়। ঘরে ঢুকে বাবার চেয়ারে ধপ করে বসে অবন্তী বলল, কেমন আছো? আছি। তুই দেখছি একটু মোটা হয়েছিস। আমি? সত্যি? কেন, জামা টাইট হচ্ছে না? কি জানি। ব্যাগ খুলে খামটা বের করলো, এই নাও। কি? মাইনের টাকা। বাবা, আসা মাত্রই বের করে দিতে হলো। লোকে শুনলে বলবে কি? শুনছে তো এই দুটো বিচ্ছু। হেমন্ত বলল, এই দিদি, এবার আমাকে ফুল প্যান্ট কিনে দিবি। মা ধমকে উঠল, এই চুপ কর। খামটা নিল মা। ওখানে কি খেতে দিত? একবেলায় মাছ বা ডিম, আর একবেলায় নিরামিষ। মাংস দেয় না? মাসে একদিন, 1 তারিখে রাত্রে। ও মা, আজই তো 1 তারিখ, তুই মাংস না খেয়ে এলি। তাহলে কাল আসতে হতো। এই যে তুই থাকছিস না, তার জন্য টাকা ফেরত দেবে? অবন্তী মায়ের দিকে তাকালো। জিজ্ঞাসা করিনি। এইসব কথা জিজ্ঞাসা করে নিবি তো? কিরকম মেয়ে তুই? যা, হাত মুখ ধুয়ে নে, আমি চা করছি। ভাই দুটো আজ পায়ে পায়ে ঘুরছিল। চা খেয়ে সে যখন ছাদে গেল তখন ওরাও সঙ্গী হলো। ছাদে উঠে হেমন্ত বলল, এই দিদি, তুই অনেক টাকা মাইনে পেয়েছিস না? দূর। হ্যাঁ, আমি জানি। কে বলল তোকে? ওপাশের বাড়ির কাকিমাকে মা বলছিল। ও, এখন থেকে আমরা রোজ মাছ খেতে পারবো না? বসন্ত চিনচিনে গলায় বলছিল। আর মাংস? মাংস রাঁধলে মায়ের গন্ধ সহ্য হয় না। দিদি এলে মাংস হবে, মাসে একবার। একদম বায়না করবি না। ভাইকে ধমক দিল হেমন্ত। অবন্তী ওদের মুখের দিকে তাকিয়ে অবাক হলো। দুজনেই তাদের ঈপ্সিত খাদ্যদ্রব্যের কথা ভেবে কি সুখী। খুব মায়া লাগলো তার। ছেলেবেলায় তার খাবারের ওপর লোভ ছিল না। পদী পিসির বর্মি বাক্স বইটার জন্য সে কিরকম লালায়িত ছিল। বাবা যেদিন বইটা কিনে আনলেন সেদিন মনে হয়েছিল সমস্ত পৃথিবী মুঠোয় চলে এসেছে।
সন্ধ্যের পর তাকে কাপড় বদলাতে দেখে মা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? একটু ঘুরে আসি। এই রাতে বর্ধমানে ঘোরার জায়গা আছে নাকি? মা, আমি এখানে জন্মেছি, বন্ধুরা নেই? শুধু বন্ধু হলে কাল সকালেও যাওয়া যেত। কি বলতে চাইছো? কি বলবো? এতদিন বাদে বাড়ি এলি, কোথায় বাড়িতে থাকবি? তোর সব গল্প বলবি না পাড়া বেড়াতে চললি? অবন্তী সহজ হলো, তোমার রান্না শেষ হওয়ার আগেই চলে আসবো। বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে এলো অবন্তী। একটা রিক্সা আসছিল, তাকে থামিয়ে যাওয়ার কথা বলতেই সে মাথা নাড়ল। স্টেশনের দিকে যাব না দিদি, হেভি মারপিট হচ্ছে। সে কি, কখন? এই একটু আগে হকারদের সঙ্গে পুলিশের, ওদিকে যাবেন না? আমি তো একটু আগে এলাম। রিক্সাওয়ালা ঘাড় নেড়ে চলে গেল রিক্সা নিয়ে। এই সময় কতগুলো ছেলে বলতে বলতে গেল। 4 জনের কন্ডিশন সিরিয়াস, পুলিশ বেধড়ক পিটিয়েছে। হকারদের কিচ্ছু হয়নি, মার খেলো ট্রেনের প্যাসেঞ্জাররা। অবন্তী ওদের জিজ্ঞাসা করতে গিয়ে থেমে গেল। স্বর্ণেন্দুর কিছু হয়নি তো? অবন্তী হাঁটতে শুরু করলো। স্টেশনের কাছাকাছি দোকানগুলো বন্ধ, রাস্তার আলোগুলো ভেঙে দিয়েছে তারা। ট্রেনের যাত্রীরা হেঁটে আসছে মাথার উপর দুহাত তুলে। পুলিশ গিজগিজ করছে। অবন্তী আরেকটু এগোলো। একজন পুলিশ অফিসার মাইকে চেঁচিয়ে বললেন, যারা ট্রেন ধরতে এসেছেন প্ল্যাটফর্মের ভেতরে চলে যান, যারা ট্রেন থেকে নেমেছেন তারা বাড়ি চলে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না। অবন্তীর একবার মনে হলো বাড়িতে খোঁজ করা দরকার। স্বর্ণেন্দু যদি বাড়ি ফিরে না গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। খুব দুশ্চিন্তা হচ্ছিল তার। ঠিক তখনই শুনতে পেল, চলো চলো তাড়াতাড়ি পা চালাও। আবছা আলোয় স্বর্ণেন্দু পাশে এসে দাঁড়ালো। চলো। দ্রুত হেঁটে ওরা স্টেশনের অনেকটা দূরে চলে এলো। স্বর্ণেন্দু জিজ্ঞাসা করলো, কোন ট্রেনে এলে? আমি দুপুরে ট্রেন ধরেছি, তোমাকে জানাতে পারিনি। তোমার কিছু হয়নি তো? না, আমি ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম। যাক, আগে এসে ভালোই করেছো। কিন্তু এখন এখানে কি জন্য এসেছো? বাহ, তুমি দাঁড়িয়ে থাকবে আমি জানতাম। এখানে তো রিক্সাও দেখছি না, হেঁটে যেতে হবে তোমাকে। হেঁটেই তো এসেছি। অবন্তী বলল, কাল কখন? আর বলো না, আমি প্রায় শনিবারে ফাঁকি মারছি বলে অভিযোগ উঠেছে। কাল স্কুলে কিছু ছাত্রদের শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকেও ওদের সঙ্গে যেতে হবে। কাটানো গেল না। বিকেলের মধ্যে ফিরবে না? বলতে পারছি না, 12 ভূতের ব্যাপার। অবন্তী চুপ করে গেল। তার খুব রাগ হচ্ছিল। রাগ করো না, রবিবার দুপুর 2টোয় স্টেশনে এসো, শক্তিগড় যাব। আমি কোথাও যাব না। আরে, চাকরি করতে হলে কিছু কিছু আদেশ মানতেই হয়, রাগ করলে চলবে? শক্তিগড়ের হেড মিস্ট্রেসের সাথে কথা বলেছি, উনি তোমার সঙ্গে কথা বলতে চান, রবিবার 2টোয় এসো। বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে গেল। মা গম্ভীর মুখে বসেছিল। সে অপরাধের গলায় বলল, একটু দেরি হয়ে গেল। মা জবাব দিল না। শনিবারটা ভাইদের সঙ্গে কাটালো অবন্তী। হেমন্তর থেকে বসন্ত অনেক বেশি বুদ্ধিমান। অবন্তীর মনে হলো ঠিকমতো গাইড করলে ছেলেটা অনেক ওপরে উঠবে ভবিষ্যতে। বিকেলবেলায় ওদের নিয়ে রাজবাড়ির দিকে ঘুরতে এলো অবন্তী। ওরা খুব খুশি। রবিবার মাকে বলল অবন্তী, আমি একটু শক্তিগড়ে যাব। আজ মা বেশ সহজ। কেন রে? ওখানকার স্কুলে ডেপুটেশন ভ্যাকেন্সিতে লোক নেবে। সে তো কয়েক মাসের জন্য। তোর বাবা বলতো ঠিকে মাস্টার। পাকা সরকারি চাকরি ছেড়ে কেউ ঠিকে মাস্টারিতে যায় নাকি? কতখানি ঠিকে আদৌ পাকা হবে কিনা জানবার জন্য যাচ্ছি। শক্তিগড়ে চাকরি পেলে বাড়িতে থেকে যাতায়াত করা যায়, অনেক পরিশ্রম আর টাকা বাঁচবে। মা তাকালো। খবরটা পেলি কোথায়? স্বর্ণেন্দু দিয়েছে। সে তো দেবেই। তার মানে? মাস্টাররা মনে করে মাস্টারের চেয়ে ভালো চাকরি আর নেই। তোর বাবাও তাই মনে করত। বলতো আমরা মানুষ গড়ার কারিগর। তা ওই কারিগরি করে কি লাভ হয়েছে? মেয়ের সামনে হাত পেতে থাকতে হচ্ছে। আমি মেয়ে না হয়ে ছেলে হলে একথা বলতে? ছেলে চিরকাল ঘরে থাকবে, আর পাখা গজালেই মেয়ে পরের ঘরে যাওয়ার জন্য মুখিয়ে থাকবে। দুজন এক হলো? আর ছেলে বিয়ে হলে পরের ঘরে পাখা গজানো মেয়ে যখন তোমার বাড়িতে এসে নিজের মতো তার স্বামীকে নিয়ে উঠতে চাইবে,
তখন সেটা সহ্য করতে পারবে, নাকি যে গরু দুধ দেয় তার লাথিও মিষ্টি বলে ছেলের বউকে খাতির করবে? অবন্তী না বলে পারল না। সে যখন ছেলের বউ আসবে তখনই ভাববো। যাচ্ছ যাও, তবে এ ব্যাপারে আমার একটুও মত নেই। একজন গেছেন, আরেকজন সেই ভুল করুক, এটা আমি চাই না। মা সামনে থেকে সরে গেল। শক্তিগড় স্কুলের হেডমিস্ট্রেস বললেন, এর আগে ডেপুটেশন ভ্যাকেন্সিতে আমরা অর্ডিনারি অনার্স গ্র্যাজুয়েট নিয়েছি, কিন্তু তার জন্য চাপ আসছে। মাস 6 জন্য ছুটিতে গিয়েছেন একজন টিচার, তার জন্য বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসছে। পার্টি থেকেও একজনকে নিতে বলা হয়েছে। উনি যদি বিএড করে রাখতো তাহলে সুবিধা হতো। স্বর্ণেন্দু বলল, এর বাবাকে বোধহয় আপনি চিনতেন। নিশ্চয়ই, কমলাকান্তবাবু শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। অন্তত একটা ইন্টারভিউ নেওয়া যেতে পারে নাকি? ইন্টারভিউতে যে ভালো করবে তাকেই তো চাকরিটা দেবেন। ভদ্রমহিলা হেসে ফেললেন। আমার যাকে ভালো লাগলো সেক্রেটারির তাকে হয়তো লাগলো না। ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করো। চাকরিটা কি ঠিক 6 মাসের জন্য? আপাতত। যিনি করতেন তিনি খুব অসুস্থ, ডাক্তাররা অসুখ ধরতে পারছেন না। শুনেছি বোম্বে নিয়ে যাওয়া হবে। সাধারণ অসুখ হলে এত টাকা খরচ করে বোম্বে নিয়ে যাওয়া হয় না। যদি উনি সুস্থ না হন তাহলে আবার বিজ্ঞাপন দেওয়া হবে পার্মানেন্ট পোস্টের জন্য। তখন যিনি ডেপুটেশনে ছিলেন তাকে অগ্রাধিকার দেওয়া হবে, যদি তার পারফরমেন্স ভালো থাকে। ঠিক আছে? অবন্তী বাইরে বেরিয়ে এসে বলল, কি করব? দরখাস্তটা কাল যাওয়ার সময় আমাকে দিয়ে যেও। যদি পার্টির ক্যান্ডিডেটকে শেষ পর্যন্ত না নেয় তাহলে? নিলে তো চুকে গেল। যদি আমাকে 6 মাসের জন্য করতে হয়? বোধহয় হবে না। তার মানে? ইনি বললেন না, আমি শুনেছি ভদ্রমহিলার ক্যান্সার হয়েছে। ও। হঠাৎ একটা খারাপ লাগা তৈরি হয়ে গেল। সে পাকা চাকরি চাইছে। তার চাওয়াটা পূর্ণ হবে যদি সত্যি ভদ্রমহিলা ক্যান্সারে মারা যান। হঠাৎ নিজেকে ছোট মনে হতে লাগলো। সে নিচু গলায় বলল, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। জীবনের এটাই নিয়ম। একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। এ নিয়ে মন খারাপ করো না। স্টেশনে দাঁড়িয়ে ওরা চা খেলো। স্বর্ণেন্দু জিজ্ঞাসা করলো, নতুন চাকরি কেমন লাগছে? প্রাথমিক ভয়টা কেটে গেছে। অফিসের কারোর সঙ্গে বন্ধুত্ব হলো? না, আমি এড়িয়ে চলি। কেন, তোমার সেই বলরাম? লোকটা অদ্ভুত, মতলববাজ নয়। কি করে বুঝলে? মেয়েরা বুঝতে পারে। তাহলে এত মেয়ে বোকা বনে যায় কেন? বুঝেও বুঝতে চায় না বলে। এই চাকরিটা হলে আর কোনো সমস্যা থাকবে না। মা বলছিল তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবে। আমি ওকে এখন যেতে নিষেধ করেছি। আগে চাকরিটা হোক। অবন্তী চোখ বন্ধ করল। মন ভালো হয়ে গেল তার। এখন এই বাড়িতে মা স্মৃতি হয়ে গেছে। ঠিক যেভাবে বাবা মৃত্যুর কয়েকদিনের মধ্যে স্মৃতি হয়ে গিয়েছিল, সেইভাবে নয়। বাবার সম্পর্কে কথা বলার লোক বলতে মা ছাড়া কেউ ছিল না। ওর কথা শুনলে মনে হতো বাবা অত্যন্ত বাস্তব বুদ্ধিহীন মানুষ, মাকে ডুবিয়ে দিয়ে চলে গেছেন। কিন্তু মায়ের সম্পর্কে যে এখন অভিযোগের বন্যা বইছে, এমনটি কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, বসন্ত বলতে পারে। নিজের অন্যায় কে মনে রাখে? কিন্তু মা যে ওর বিয়ে মেনে নেয়নি, ওর বউকে এ বাড়িতে আনতে দেয়নি, এই অভিযোগ বসন্ত করতেই পারে। হেমন্ত যে দিদির টাকায় দোকান খুলেছিল, সেই দোকানের আয়ের সঙ্গে দিদির পাঠানো টাকায় যখন সংসার চলেছে, তখন এই সংসারে থাকার অধিকার বসন্তেরও ছিল। মা অন্যায়ভাবে তাকে বঞ্চিত করেছে। রত্নার মুখ খুলল পরের দিনই। এবাড়ির বউ হয়ে এসে মায়ের কাছে কত যন্ত্রণা পেতে হয়েছে তাকে, তার বর্ণনা শুনতে হয়েছে অবন্তীকে। শাশুড়ির হাতে সংসারের চাবিকাঠি। এমনকি দোকানের বিক্রি বাট্টার হিসেবও হেমন্তকে প্রতি রাতে মায়ের ঘরে গিয়ে দিয়ে আসতে হতো। বাজার খরচ থেকে রত্নার জামা কাপড় মায়ের অনুমতি ছাড়া কেনা যেত না। ঈষৎ প্রতিবাদ করলেই শুনতে হতো, মুরত থাকলে নিজে রোজগার করে খরচ করো, আমার মেয়ের টাকায় ফুর্তি করা চলবে না। অবন্তী জিজ্ঞাসা করেছিল, আমি তো প্রতি মাসে আসতাম, আমাকে তোমরা বলনি কেন? বললে ঘাড়ে মাথা থাকতো, তোমার ভাই তো ওর সামনে কেঁচো। অবন্তী বলেছিল, ঠিক আছে, কিন্তু যে মানুষটা চলে গেছে তার আড়ালে এসব বলে লাভ, আজ বাদে কাল তার শ্রাদ্ধ।
তোমাদের যদি তার সম্পর্কে শ্রদ্ধা না থাকে তাহলে শ্রাদ্ধ করো না। ওমা, শ্রাদ্ধ করব না কি গো? মায়ের শ্রাদ্ধ না করলে পাড়ায় বাস করা যাবে? অনন্ত নরকবাস হবে, রত্না বলেছিল। অবন্তী হেসে ফেলেছিল। এইসব কথা শোনার পর মনে হয়েছিল যার সবচেয়ে বেশি বলার ছিল নিজেদের কথা, তার মুখ বন্ধ করে দিচ্ছে এরা। তাছাড়া মা বেঁচে থাকলে যখন সে কিছু বলেনি, তখন আর কথা বলে কি লাভ? হেমন্তকে ডাকলো অবন্তী। হেমন্ত এলে বলল, বস, তোর সঙ্গে কথা আছে। মায়ের শ্রাদ্ধ কিভাবে করবি? কিভাবে করব মানে? হেমন্ত অবাক। এখন লোকে দুভাবে করে, হয় মন্দিরে গিয়ে মূল্য ধরে দেয়, পুরুত মশাই দিনক্ষণ দেখে শ্রাদ্ধের কাজ করে দেন, নয় আগে যেমন বাড়িতে সব হতো তেমন। কোনটা করবি? বাবার যেমন হয়েছিল তেমনই হওয়া উচিত। উচিত? বাবার কেমন হয়েছিল মনে আছে তোর? তা কি করে মনে থাকবে, আমি তখন খুব ছোট। বাড়িতে হলে খরচ কত হবে? শ্মশান যাত্রীদের নিয়ে শখানেক লোক খাবে, আর পুরুত মশাই যে লিস্ট দেবেন তা আনতে হবে। একটা প্যান্ডেল আর ডেকোরেটর। কত? মনে হয় ১,০১৫-র মধ্যে হয়ে যাবে। তুই কত দিতে পারবি? আমি কোত্থেকে দেব? আমার দোকানের অবস্থা ভালো নয়, চাল ডাল দিতে পারি, সেটা কম নয়। বড়জোর ৫০০, তাই তো? বসন্ত দেবে বলে মনে হয় না। তুমি চাপ দাও। তোকে তো দিলাম চাপ, তুই তো ৫০০-র বেশি উঠলি না। অথচ তুই বড় ছেলে, মুখাগ্নি করেছিস, মাতৃদায় তো তোরও। এই সময় রত্না এসে দাঁড়ালো দরজায়। দিদি, বুঝতেই পারছো, ১০০ জন লোককে খাওয়ানোর কি দরকার? শ্মশানেই তো ৩০ জন গিয়েছিল, আত্মীয় স্বজন পাড়ার লোকজন আছে, না খাওয়ালে বদনাম হবে। আত্মীয় স্বজন কারা আছে জানি না, পাড়ার কাউকে বলার দরকার আছে বলে তো মনে করি না। যারা মায়ের সঙ্গে কথা বলতো তাদেরই বলো। রত্না বলল, এসব কি বলছো দিদি? আমার বাপের বাড়ির লোকই ১২ জন হবে, তাও দিদিদের শ্বশুর বাড়িকে বাদ দিচ্ছি। এরা তো আমাদের আত্মীয় স্বজন। বুঝলাম, তাহলে টাকাটা আমাকে দিতে হবে? হেমন্ত রত্নাকে জিজ্ঞাসা করল। বসন্ত নেই? ওকে ডেকে কোনো লাভ হবে না। অবন্তী বলল, ঠিক আছে, আমি দেব। টাকাটার জন্য আমাকে কলকাতায় যেতে হবে। আজ ৩ রাত্রি শেষ হবে, কাল সকালে আমি যাব। ওরা বেরিয়ে গেলে মাটিতে চুপচাপ শুয়ে পড়ল অবন্তী। কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পেল ঘরে কেউ এসেছে। চোখে হাত চাপা দিয়ে রেখেছিল, হাত না সরিয়ে জিজ্ঞাসা করল, কে? আমি। খুব নিচু গলায় কাবেরী জবাব দিল। উঠে বসল অবন্তী। কিছু বলবে? আমার কিছু দেয়া উচিত। মাথা নিচু করল কাবেরী। কি ব্যাপারে? অবাক হয়ে গেল অবন্তী। কাজের খরচ। তুমি কেন দেবে? উনি তোমার সঙ্গে যে ব্যবহার করেছেন তাতে তোমার কোনো দায় নেই। হাজার হোক, উনি আমার শাশুড়ি ছিলেন। আচ্ছা, তোমার নিজের কিছু নেই, বসন্ত ১ পয়সাও দেয় না, তুমি পাবে কোথায় যে দেবে? কাবেরী জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আমার ২টো কানের দুল আছে, ৪ আনা সোনার, আপনার ভাই জানে না। সেটা বিক্রি করে। হঠাৎ অবন্তীর সমস্ত শরীর কাঁপিয়ে কান্না এলো। এ বাড়িতে আসার পর সে এক ফোঁটা কাঁদেনি। এখন এই বাচ্চা মেয়েটার সামনে নিজেকে খুব ছোট মনে হলো তার। মা যখন ওদের তাড়িয়ে দিয়েছিল তখন খবরটা সে পেয়েছিল, কোনো রকম মন্তব্য করেনি। বসন্তের উপর রাগ ছিল, সেটা বেড়েছিল মাত্র। মনে হয়েছিল মা যা ভালো বুঝেছে তাই করেছে, সে কেন নাক গলাবে? এ সংসারে কোনো ব্যাপারেই সে কখনো কথা বলবে না। অবন্তীকে কাঁদতে দেখে অবাক হয়ে গিয়েছিল কাবেরী। সে কাছে এগিয়ে এসে বলল, দিদি। ২ হাতে তাকে টেনে নিয়ে কাছে বসালো অবন্তী। শোন, আমি তোকে ১,০০০ টাকা দিয়ে যাচ্ছি। কাজের দিন তুই ৫০০ বের করে দিবি ওদের। বলবি দিদি তোর মেয়ের মুখ দেখে ওটা দিয়ে গিয়েছে, বাকি ৫০০ রেখে দিবি। তোর মেয়ে যেন কখনো না খেয়ে না থাকে। আমার ঠিকানা দিচ্ছি, প্রয়োজনে জানাস। আর তোর ওই দুল আমি মেয়ের কানে দেখতে চাই, কখনো বিক্রি করবি না। সেই শেষ রাত। স্মৃতিরা যেন মারপিট করছে, কে সামনে আগে আসবে। শক্তিগড় স্কুলের চাকরিটা তার হয়নি। ভালো ইন্টারভিউ দেয়া সত্ত্বেও পার্টির ক্যান্ডিডেট চাকরিটা পেয়ে গেল।
চতুর্থ মাসে ঘটনাটা ঘটল। শুক্রবার স্টেশনে স্বর্ণেন্দু বলল, শোনো, তুমি বাড়িতে গিয়ে মাথা গরম করবে না। কেন, কি হয়েছে? আমি নিষেধ করেছিলাম, তবু মা তোমাদের বাড়িতে গিয়েছিল। তারপর? তোমার মা বলেছেন বাৎসরিক হওয়ার আগে তিনি মেয়ের বিয়ের কথা ভাবছেনই না। আর এই ব্যাপারটা জানা সত্ত্বেও কি করে আমার মা প্রস্তাব নিয়ে আসেন সেটা উনি ভেবেই পাচ্ছেন না। আমি মাকে বলেছি কথাটা অন্যায় নয়, গোঁড়া হিন্দুরা এসব মেনে চলে। অবন্তী বলেছিল, প্রথমটা বলে থেমে যাওয়া কি ঠিক ছিল না? আসলে অনেকে কোথায় থামতে হবে জানে না। বাড়িতে ঢুকে খামটা মায়ের হাতে দিয়েছিল অবন্তী। মা খুব স্বাভাবিক ব্যবহার করেছিল। ঘুণাক্ষরেও বলল না স্বর্ণেন্দুর মা এসেছিল। পরদিন দুপুরে খাওয়ার পরও মা কিছু বলছে না দেখে অবন্তী কথাটা তুলল। মা বলল, এর মধ্যেই খবর চলে গেছে তোর কানে? বাবা, আমি তো ভাবতেই পারি না। তুমি বলতেই পারতে বাৎসরিক না মিটলে তুমি রাজি নও, কিন্তু ওইসব কথা বলতে গেলে কেন? কি কথা? উনি কেন প্রস্তাব নিয়ে এসেছেন তুমি ভেবে পাচ্ছ না? ঠিকই তো, অত বড় ধাড়ি মহিলার একটু কাণ্ডজ্ঞান নেই? ছি ছি ছি। তাছাড়া স্বর্ণেন্দুর সঙ্গে তোকে বিয়ে দেব কিনা সেটা আগে ঠিক করা দরকার। মা গলা তুলল। স্বর্ণেন্দু ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। বেশ তো, করো না, কিন্তু এখন বিয়ে করা চলবে না। আমরা 1 বছর অপেক্ষা করব। 1 বছর? 1 বছরে তোর ভাইয়েরা কত বড় হবে, রোজগার করে আমাকে খাওয়াবে? লজ্জা করলো না তোর কথাটা বলতে? আশ্চর্য, আমি বিয়ে করলে তোমাকে টাকা দেওয়া বন্ধ করব নাকি? আমি কি করে বলবো? মা ঝট করে মুখ ফেরালো অন্যদিকে। আমি কি করে বলবো মানে? তুমি জানো না? অবাক হয়ে গেল অবন্তী। সব জানা তো মিথ্যে হয়ে যাচ্ছে। মিথ্যে হয়ে যাচ্ছে? না তো কি, তোকে অনেক আশা নিয়ে বড় করেছি। মানুষটা চলে গেলে তোর মুখের দিকে তাকিয়ে আছি। যতদিন না এরা উপযুক্ত হচ্ছে ভগবান তোর উপর দায়িত্ব দিয়েছেন। আর তুই বাপ মরতে না মরতে নিজের কথা ভেবে বিয়ের পিঁড়িতে বসতে পা বাড়িয়ে আছিস। মিথ্যে হচ্ছে না? আমি তো বলেছি বাৎসরিকের আগে কিচ্ছু করব না, ততদিনে আমার চাকরিও পার্মানেন্ট হয়ে যাবে। তাতে আমাদের কি হবে? তার মানে? তোর বাবা বলতো ছেলে হয়নি তো কি হয়েছে, মেয়ে আমার ছেলের চেয়ে অনেক বেশি ভালো। এই তো ভালোর নমুনা। বিয়ের খরচ কে দেবে? আমরা সই করে বিয়ে করতে পারি। বাহ, আমার মুখ উজ্জ্বল হবে তাতে। তোর বাবার আত্মা খুব শান্তি পাবে। মুখের ওপর বলতে পারলি কথাটা? চিৎকার করল মা। অবন্তী বোঝাতে চেষ্টা করল, তুমি আমাকে বিশ্বাস করো, এখন যেভাবে তোমাকে টাকা দিয়ে যাচ্ছি, ওরা রোজগার শুরু না করা পর্যন্ত সেইভাবেই দিয়ে যাব। বিয়ের জন্য কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করছো না? না, শ্বশুরবাড়িতে যাওয়ার 2-1 মাস পরে মেয়েদের কাছে বাপের বাড়ি দূর হয়ে যায়। তখন সেখানকার সমস্যাই বড় হয়ে যাবে। এই যে আমি এ বাড়িতে আসার পর কবার বাপের বাড়ি গিয়েছি, এসব ছেড়ে ছুড়ে আমি বাপের বাড়ি চলে যেতে পারছি না কেন? তুইও পারবি না। যাকে বিয়ে করবি বলছিস সে তো আর লাখ লাখ টাকার মালিকও নয়। স্কুল মাস্টারদের কত আয় তা আমি জানি। সেখানেও অভাব হাঁ করে বসে আছে। ফলে মাসে মাসে তোর দেওয়া টাকার পরিমাণ কমবে, একসময় বন্ধও করে দিবি। আর আমি ওই বাচ্চা দুটোকে নিয়ে না খেতে পেয়ে মরবো। এই তুই চাস? কাঁদতে কাঁদতে মা সরে গেল সামনে থেকে। হতভম্ব হয়ে বসেছিল অবন্তী। মুখ ফিরিয়ে দেখল হেমন্ত দরজা ধরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ও নিশ্চয়ই সব শুনেছে। হেমন্ত এখনো বালক, ও ভাবে তাকাচ্ছে কেন? অবন্তী বলল, কিছু বলবি? তুই চলে যাবি দিদি? করুণ গলায় বলল হেমন্ত। বাইরে থেকে মায়ের চিৎকার ভেসে এলো। হ্যাঁ যাবে। কে তোর দিদি? ও তো রাক্ষসী, নইলে নিজের স্বাদ মেটাতে আমাদের ভাসিয়ে যায়। অবন্তী উঠল, দরজায় দাঁড়িয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এসব কি কথা বলছো? ঠিকই বলছি। আমি তোমার পা ছুঁয়ে বলছি মা, মাইনের পুরো টাকা তোমাকে দেব, এর অন্যথা হবে না। কেন আমাকে স্তক দিচ্ছিস? বিয়ের পর বছর ঘুরতেই বাচ্চা হবে, তখন তার খরচ হবে না?
নিজের সন্তানের থেকে ভাইদেরকেও বড় করে দেখে, বোঝাতে এসেছে আমাকে। গজগজ করল মা। তুমি কি চাইছো? আমি কি চাইবো? দুটো অসহায় বাচ্চার বিধবা মায়ের কি চাওয়ার কোনো অধিকার আছে? আমাকে ভিক্ষে করতে হবে যতদিন পারবো। সহ্য করতে না পারলে গলায় দড়ি দেব। মা! চিৎকার করে উঠল অবন্তী। আচমকা ছুটে এলো মা। অবন্তীর দুটো হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। তুই একটু অপেক্ষা কর, ওদের বড় হতে দে, তারপর তুই বিয়ে কর। আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। এইটুকু ভিক্ষে দে আমাকে। অবন্তীর দু চোখ উপচে জল নামল। তার শরীর থরথর করে কাঁপছিল। মা বলে যাচ্ছিল, তুই ছাড়া আমাদের আর কেউ নেই রে। তুই যদি চলে যাস তাহলে। ওহ, তোর তো এমন কিছু বয়সও নয়। আর কিছুকাল অপেক্ষা করতে পারবি না? হাত ছাড়িয়ে বিছানায় এসে উপুর হয়ে পড়ে অঝরে কেঁদেছিল সে। মাথা কাজ করছিল না। শরীরের সমস্ত রক্ত যেন কেউ আচমকা শুষে নিয়েছিল। তারপর যখন একটু বল এলো, তখন দেখলো দুই ভাই তার পায়ের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। হাফ প্যান্ট পরা খালি গায়ের দুই বালক এবং শিশুর চোখে যে দৃষ্টি, তা কোনো দিন ভুলতে পারবে না অবন্তী। কসাইয়ের দিকেও মানুষ ওই চোখে তাকায় না। সারাদিন আর বিছানা ছাড়েনি অবন্তী। নিজের সঙ্গে কথা বলে বলে ক্লান্ত হয়ে গেল সে। মা যা বলছে তার অনেকটাই হয়তো সত্যি হবে। স্বর্ণেন্দুর বাড়িতে কোনো সমস্যা এলে সে হাত গুটিয়ে বসে থাকবে কি করে? তারপর সংসার বাড়লে? কিন্তু বিয়ের পরও তো চাকরি করা মেয়েরা মা বাবাকে সাহায্য করে যায়। সেও তাই করত। অথচ মা বিশ্বাস করতে পারছে না। নিজেকে স্বার্থপর ভাবতে একটুও ইচ্ছে করছে না। কিন্তু এই বাড়ির সবাই তাকে স্বার্থপর ছাড়া কিচ্ছু ভাবছে না। দ্বিতীয় চিন্তা মাথায় এলো। সে কলকাতায় আর স্বর্ণেন্দু বর্ধমানে। এই অবস্থায় বিয়ে করেই বা লাভ কি? একসঙ্গে যখন থাকা যাবে না, তখন শনি রবিবারের জন্য বিয়ে করার কোনো মানে হয় না। কথাটা আগেও সে স্বর্ণেন্দুকে বলেছে। কবে চাকরি একই শহরে হবে এই আশায় কি বসে থাকবে ওরা? মা বলছে ভাইরা রোজগার শুরু করলে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে। সেটা কত বছর? অন্তত 14 বছরের আগে হেমন্ত রোজগার করতে পারবে না। বসন্তর তো আরো দেরি হবে। ধরা যাক 15 বছর। 15 বছর বাদে তার বয়স 37 হয়ে যাবে। স্বর্ণেন্দুর 40 পেরোবে। অসম্ভব। 37 বছরে কোনো কোনো মেয়ের বিয়ে হয়, কিন্তু সে স্বর্ণেন্দুকে 40 পার হয়ে অপেক্ষা করতে কোন মুখে বলবে? সেই রাত অবন্তীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। বুকের ভেতর থেকে সমস্ত স্বপ্ন একটু একটু করে তুলে দুমড়ে মুচড়ে ফেলতে কি যে নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়, তা সেই রাতের আগে জানা ছিল না তার। ভোর হতে না হতেই একটা রিকশা নিয়ে বেরিয়ে গেল অবন্তী। দরজা খুললেন স্বর্ণেন্দুর মা। আরে তুমি? একটু এলাম, গম্ভীর গলায় বলল অবন্তী। এসো এসো, চা বসিয়েছি, ঠিক সময়ে এসেছো। গলা শুনে স্বর্ণেন্দু বেরিয়ে এলো বাইরের ঘরে। কি ব্যাপার, আজ অফিস ডুব মারছো নাকি? কেন? এরকম সারপ্রাইজ দিলে? এখন তো তোমার সাপ্তাহিক অফিস করার জন্য তৈরি হওয়ার সময়। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি তোমাকে মাথা গরম না করতে অনুরোধ করেছিলাম। আমি একেবারে ঠান্ডা মাথায় এসেছি। স্বর্ণেন্দুর মা বললেন, তুই যা স্বর্ণ, হাত মুখ ধুয়ে আয়, চা হয়ে গেছে। যতক্ষণ চা না আসছিল একা ঘরে বসে অবন্তী ভাবছিল কিভাবে কথাগুলো বলা যায়। কোনো রকম প্রস্তুতি ছাড়া কথা বলা খুব মুশকিল, কিন্তু তাকে বলতেই হবে। চা নিয়ে এলেন স্বর্ণেন্দুর মা, সঙ্গে বিস্কুট। স্বর্ণেন্দুও এলো। তিনজনেই চা খাচ্ছিল। স্বর্ণেন্দুর মা বললেন, তোমার মায়ের কথায় আমি কিন্তু রাগ করিনি। এত তাড়াতাড়ি যাওয়া আমার ঠিক হয়নি। স্বর্ণেন্দু বলল, আমি কিন্তু নিষেধ করেছিলাম। আসলে আমার উপর সবাই চাপ দিচ্ছে। অনেক দিন চাকরি করছে স্বর্ণ। আমি কেন বিয়ে দিচ্ছি না? আমার এক মাসি স্বর্ণকে খুব ভালোবাসেন। তিনি তো রাগ করে চিঠি দিয়েছেন। তাই উনি নিশ্চয়ই আরো 1 বছর বাঁচবেন। অবন্তী সোজা হয়ে বসল। আপনাদের সঙ্গে আমার কয়েকটা কথা আছে। দুজনেই মুখ তুলে তাকালো। অবন্তী বলল, কথাটা তোমাকে আলাদা বলা উচিত ছিল, কিন্তু নিজের ওপর আস্থা রাখতে পারলাম না। উনি আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ, তাই।
স্বর্ণেন্দু জিজ্ঞাসা করল, কি কথা? অবন্তী বলল, আমাদের আর সম্পর্ক রাখা উচিত নয়। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত স্বর্ণেন্দু জিজ্ঞাসা করল, কেন? আমার পক্ষে আগামী 15 বছরের মধ্যে বিয়ে করা সম্ভব নয়। স্বর্ণেন্দুর মায়ের গলা থেকে বিস্ময়সূচক শব্দ বের হলো। কি বলছো তুমি? হ্যাঁ, আমার 2 ভাই নেহাতি নাবালক। ওরা রোজগার শুরু না করা পর্যন্ত আমি দায়িত্ব অস্বীকার করতে পারি না। স্বর্ণেন্দু বলল, আমি তোমাকে কখনো সেটা করতে বলেছি? না, কিন্তু ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আপনি বুঝবেন, আমি আর ও একই শহরে কবে চাকরি করতে পারবো তা দুজনের কেউই জানি না। যা রোজগার করি তার যেটুকু নিজের জন্য না রাখলে নয়, তাই রেখে বাকিটা মায়ের হাতে দিয়ে দিই। তাতে খুব কষ্টে ওদের চলে যায়। মা যদি ভয় পায় বিয়ের পর আমি টাকার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দেব, তাহলে ওকে দোষ দিতে পারি না। অথচ নিজের খরচ বেড়ে যাবে। বলুন ঠিক কিনা? কাতর চোখে তাকালো অবন্তী। স্বর্ণেন্দুর মা বললেন, হ্যাঁ, কথাটা আমি ভেবেছি। তোমার পক্ষে চাকরি ছাড়া সম্ভব নয়। আর একসঙ্গে বাস না করলে বিয়ে করার কোনো অর্থও নেই। স্বর্ণেন্দু বলল, এই বর্ধমানে ওর চাকরি হয়ে যেতে পারে। অবন্তী বলল, সেটা অনিশ্চিত। স্বর্ণেন্দু বলল, বেঁচে থাকাটাও তো তাই। অবন্তী বলল, আবেগ সর্বস্ব কথা বলে এখন কোনো লাভ নেই। স্বর্ণেন্দুর মা বললেন, তোমার মা 15 বছর পরে বিয়ের কথা বলেছেন? সে তো অনেক সময়। ততদিন আমি বাঁচব না। সেই কারণেই আমি ওকে বলছি আমার জন্য অপেক্ষা না করতে। কিন্তু 15 বছর পর তোমার কি হবে? তুমি কি তোমার মাকে কথা দিয়েছ? স্বর্ণেন্দুর মা জানতে চাইলেন। হ্যাঁ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি কি করে আশা করলে স্বর্ণ তোমার জন্য 15 বছর অপেক্ষা করবে? এটা কি বাস্তবসম্মত কথা? আমি তো আশা করিনি, ওকে বলিওনি অপেক্ষা করতে। কিন্তু তোমার কি হবে? কি আর হবে? চাকরি করব, নিজের সংসার। মাসিমা, 15 বছর অনেকটা সময়। ততদিনে মনের কি অবস্থা হবে তা এখন বলবো কি করে? স্বর্ণেন্দুর মা বললেন, এই যদি অবস্থা হয় তাহলে আমি তোমার কথা মেনে না নিয়ে আর কি করতে পারি? 1-2 বছর অপেক্ষা করা যায়, কিন্তু 15 বছর? স্বর্ণেন্দু বলল, মা, আমাকে একটু ভাবতে দাও। স্বর্ণেন্দুর মা বললেন, তুই আর নতুন করে কি ভাববি? অবন্তীর ওপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। ব্যাপারটা ঝুলিয়ে না রেখে ও বাড়িতে এসে সামনাসামনি আলোচনা করলো। অবন্তী উঠে দাঁড়ালো। আমাকে ক্ষমা করো। এসব কথা উঠছে কেন? স্বর্ণেন্দু উত্তেজিত হলো। একটা সাধারণ ব্যাপারকে বড় করা হচ্ছে অকারণে। আমি তোমার মায়ের কাছে গিয়ে লিখে দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো তোমার মাইনের একটা টাকাও আমরা নেব না। তাতে কি সুরাহা হবে? উনি নিশ্চিন্ত হবেন? হবেন না। তাছাড়া বিয়ের পর প্রতিটি মুহূর্তে ও বাড়ির কথা চিন্তা করলে আমি ভালো থাকবো না। মাসিমা চান তোমার বিয়ে দিতে, তুমি ওর ইচ্ছে পূর্ণ করো, সেটা আমারও ইচ্ছে। অবন্তী বলল, তুমি হঠাৎ এমন বদলে গেলে কি করে? স্বর্ণেন্দু কথা খুঁজে পাচ্ছিল না। অবন্তী হাসল। আরেকটা কথা, আগেই বলেছি নিজের প্রতি আস্থা খুব কম। তুমি আমার সঙ্গে দেখা করো না। অবাক হয়ে তাকালো স্বর্ণেন্দু। তোমার সঙ্গে দেখা হলে আমি দুর্বল হয়ে যাব। অবন্তী পা বাড়ালো। স্বর্ণেন্দুর মা বললেন, ও ঠিক বলেছে স্বর্ণ, ওকে নিজের মতো থাকতে দেওয়া উচিত তোর। স্বর্ণেন্দু চিৎকার করল, এগুলো নেহাতি বোকামি, অর্থহীন। তুমি কি ভাবছো নিজেকে এভাবে উৎসর্গ করলে লোকে তোমাকে হাততালি দেবে? কেউ দেবে না, কেউ মনে রাখবে না। উৎসর্গ করেছি কে বলল? তোমাকে বিয়ে করার পর যে কখনো মতান্তর হতো না তার কোনো নিশ্চয়তা আছে? আমার ভাইরা যদি নিয়মিত তাদের অভাবের হাত নিয়ে তোমার কাছে আসে, কতদিন সহ্য করবে তুমি? এখন যে উদারতা মনে আসছে তা যদি শেষ পর্যন্ত না থাকে, এই ইস্যু নিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক যদি নষ্ট হয়, আমি নিজেকে উৎসর্গ করছি না, নিজেকে বাঁচাতে চাইছি। এলাম। অবন্তী বেরিয়ে এলো। হঠাৎ দুটো পা যেন লোহা হয়ে গেল। মাথা ঘুরছে, দৃষ্টি অস্বচ্ছ। কোনো মতে রাস্তায় দাঁড়িয়ে সে রিক্সা খুঁজল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার।
প্রাণপণে নিজেকে শক্ত করতে চেষ্টা করছিল অবন্তী। এছাড়া যখন কোনো উপায় নেই তখন ঠিক কাজ করে এসেছে সে। হাত তুলে রিকশা দাঁড় করালেন অবন্তী। সেটাই উঠতে কষ্ট হচ্ছিল। কোথায় যাবেন? কোনো ফাঁকা রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়াও। লোকটা কি বুঝলো সেই জানে। প্যাডেল ঘুরালো। শরীর এলিয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল সে। একটু একটু হাওয়া দিচ্ছে। কপালে জমে যাওয়া ঘামে সেই হাওয়া আরাম আনছে। দিদি, কোন দিকে যাব? প্রশ্ন শুনে চোখ খুলল অবন্তী। রিকশা যাচ্ছে একটা বিরাট দিঘির পাশ দিয়ে। দিঘিতে পদ্ম পাতা। অবন্তী বলল, বাড়ি চলো। বেশ কয়েকটা চিঠি লিখেছিল স্বর্ণেন্দু। জবাব দেয়নি অবন্তী। জবাব না দেওয়ার জন্য প্রচণ্ড চাপ জমত বুকে। মনে হতো সত্যি কথাটা লিখে জানাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে ছেড়ে বেঁচে থাকার কথা ভাবলেই শরীর হিম হয়ে যায়। কিন্তু লিখতে পারেনি। বাস্তব বড় কঠিন। আবেগ সেখানে মুখ থুবড়ে পড়ে। এই কষ্ট যতই তীব্র হোক সহ্য করতে করতে একসময় অভ্যেস এসে যাবে। কাউকে কিছু না বললেও অশোকাদের কাছে ধরা পড়ে গিয়েছিল সে। এক সন্ধেবেলায় যখন সে ঘর অন্ধকার করে শুয়ে আছে তখন অশোকাদি এসে পাশে বসলেন। কি হয়েছে বলো তো? কিছু না। কিছু তো হয়েছে, আর এটা মেয়েদেরই হয়। মানে? পুরুষদের কিছু হলে তাকে চাপা দেওয়ার অনেক পথ খোলা থাকে। বন্ধুবান্ধব, সিনেমা, থিয়েটার, এসব দেখে তারা ভুলে যেতে পারে। কিন্তু মেয়েরা গুমরে মরে। যত গুমরায় তত তাদের সর্বনাশ এগিয়ে আসে। এরকম কথা শুনলে মুখোশ পরে থাকা যায় না। অশোকাদিকে সব কথা খুলে বলল অবন্তী। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন অশোকাদি। তারপর বললেন, এক্ষেত্রে কপাল ছাড়া আর কাকে দায়ী করবি? তোর মা বাড়াবাড়ি করছে, কিন্তু তার কথা চিন্তা করলে মনে হবে ভয় তিনি পেতেই পারেন। স্বর্ণেন্দু খুব ভদ্র ছেলে। সে তো চাইবেই বিয়েটা হোক এবং তোকে কোনো বাধা দেবে না। তবে তোর মায়ের কথাটাও ঠিক। ভবিষ্যৎ কে বলতে পারে। স্বর্ণেন্দুর মা তো স্বাভাবিকভাবে আশা করবেন তার ছেলের তাড়াতাড়ি বিয়ে হবে। আবার তোরা দুজন দু জায়গা থেকে বিয়ে করে কদিন আলাদা থাকবি। অনেকেই শুনেছি আজকাল ওরকম থাকে। ওটা আর যাই হোক সংসার করা নয়। তুই ঠিকই করেছিস। 15 বছর কাউকে অপেক্ষা করতে বলা স্বার্থপরতার চূড়ান্ত নিদর্শন দেখানো। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা কাম্য না হলেও এছাড়া আর কোনো উপায়ও নেই রে। এখন তোর অল্প বয়স। জীবন তোকে কি দেবে তা তুই জানিস না। হয়তো ভালো হবে, কিন্তু এর চেয়ে তো খারাপ হবে না। তুই নিজের কথা ভাবছিস। স্বর্ণেন্দুর কথাটা ভাব। ওই চিঠির উত্তর দেয়া মানে আবার সম্পর্ক তৈরি করা। ওকে সংসারী করার জন্য তোর নির্মম হওয়া উচিত। আমি কি করব? কেন? চাকরি করবি, সিনেমা থিয়েটার দেখবি, বই পড়বি, আর তাতে যদি সময় না কাটে তাহলে গান শেখ, আবৃত্তি কর। এখন তো এসবের নানান স্কুল হয়েছে। একবার জড়িয়ে গেলে দেখবি চমৎকার সময় কেটে যাবে। পরদিনই অফিসে কাণ্ডটা হলো। অফিসের বাৎসরিক অনুষ্ঠান হবে মহাজাতি সদনে। গান বাজনার অনুষ্ঠান। নামী শিল্পীরা আসবেন। কিন্তু অফিসের স্টাফরা একটা ছোট অনুষ্ঠান করতে চান। হয় বিদায় অভিশাপ, না হয় কর্ণকুন্তী সংবাদ। রিক্রিয়েশন ক্লাবের কর্মকর্তারা সোজা চলে এলো অবন্তীর কাছে। একজন বলল, আপনি নতুন এসেছেন, আপনাকে করতেই হবে। অবন্তী চোখ কপালে তুলল। আমি যে কখনো করিনি। দ্বিতীয় জন বলল, আপনার গলার স্বর সুন্দর, ঠিক পারবেন। বিশ্বাস করুন, সেটা করব রিহার্সাল দেখার পর। কোনটা করব ঠিক করে নিয়ে আপনাকে জানিয়ে দেব। কাল থেকে রিহার্সাল। ওরা চলে গেলে মিস্টার সেন বললেন, ভালোই তো, শুধু অফিস আর বাড়ি করলে কি বেঁচে থাকা যায়? বাড়িতে ফিরে অশোকাদিকে খবরটা দিলে তিনি উৎসাহ দিলেন। একেবারে না বলবি না, রাজি হয়ে যা, মন ভালো হয়ে যাবে। বিদায় অভিশাপ বহুবার পড়া, অনেক লাইন মুখস্থ। রিহার্সালে হাততালি পড়ল। সবাই বলল, আপনি মিথ্যা কথা বলেছেন। কখনো না করলে এভাবে বলা যায় না। 7টা পর্যন্ত রিহার্সাল হতো। তখন অফিস পাড়া ফাঁকা বলে একজন তাকে ট্রামে তুলে দিতে আসতো।
সেদিন অফিস থেকে বেরোতেই স্বর্ণেন্দুকে দেখতে পেল অবন্তী। দেখেই শরীর কিরকম হয়ে গেল, নার্ভগুলো দপদপ করছিল। কি করবে সে? কথা বলবে? সঙ্গে যে ছেলেটা তাকে পৌঁছে দিতে চলেছে সে বকবক করে যাচ্ছিল। হঠাৎ অবন্তী দাঁড়িয়ে গেল, গলা তুলে বলল, কি ব্যাপার এখানে? এরকম প্রশ্ন স্বর্ণেন্দু আশা করেনি। কথা খুঁজে না পেয়ে হাসল সে। অবন্তী ছেলেটিকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, ইনি আমার পরিচিত, ওর সঙ্গে যাচ্ছি। ছেলেটি স্বর্ণেন্দুর দিকে একবার তাকিয়ে ফিরে গেল। অবন্তী বুঝল আজই এ নিয়ে গল্প তৈরি হবে। আমি গতকালও ফিরে গেছি 6টা পর্যন্ত অপেক্ষা করে, স্বর্ণেন্দু বলল। কিন্তু তার তো কোনো কথা ছিল না। অবন্তী হাঁটতে লাগলো। আমি অনেকগুলো চিঠি লিখেছিলাম। জানি, তুমি একটারও জবাব দাওনি। ঠিকই। কেন? জবাব দেওয়ার মতো তো কিছু নেই। অবন্তী, শোনো, তুমি এভাবে আমার সঙ্গে দেখা করো না। কেন? আমি চাই না আমাকে নিয়ে কোনো গল্প তৈরি হোক। আমি এখানে একা থাকি। একা যেসব মেয়েরা থাকে তাদের অনেক সমস্যা। কিন্তু আমার সঙ্গেই তো তুমি প্রথম এসেছিলে এই অফিসে। সেটা অতীত, কেউ মনে রাখবে না। কেউ না রাখুক, তুমি যে রাখছো না তা বুঝতে পারছি। বেশ, তাই আমি তোমার কাছে আবেদন করেছিলাম যে আমাকে দুর্বল করে দিও না। তবু তুমি। অবন্তী, আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসতে পারি। এখানকার একটা কাগজে সাব এডিটরের চাকরি হতে পারে। তারপর? আর তো কোনো সমস্যা থাকবে না। তোমার মা রাজি আছে? রাজি করাতে হবে। তবে কলকাতায় খরচ বেশি, বড় ফ্ল্যাট নেওয়া যাবে না, কাগজটা মাঝারি, বেশি মাইনেও পাওয়া যাবে না। তাই মাকে এখনই নিয়ে আসা সম্ভব হবে না। তুমি স্কুলে যা পাও তার চেয়ে কম পাবে? হ্যাঁ। স্বর্ণেন্দু, তুমি আত্মহত্যা করতে চাও? মানে? কলকাতা বড় নির্মম জায়গা। আমি একটা পয়সাও দিতে পারবো না। অভাবের হাঁ-মুখ চারপাশে থাকলে আর যাই হোক সম্পর্ক স্বাভাবিক থাকবে না। আমি এটা চাই না স্বর্ণেন্দু। চমৎকার! একেবারে কলকাতার মানুষের মতো কথা বলছো। কলকাতার মানুষ? হ্যাঁ, যারা স্বার্থ ছাড়া এক পাও চলে না। আমার কিছু বলার নেই। তুমি এত রাত পর্যন্ত অফিসে কি করছো? ওভারটাইম? না, রিহার্সাল দিচ্ছিলাম। রিহার্সাল? কিসের? অফিসের নাটকের। বাহ, বেশ ভালোই আছো দেখছি। তুমি আর কিছু বলবে? তোমার তো শোনার আগ্রহ নেই। অনাবশ্যক বিদ্রূপ সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। এই ছেলেটিকে? কোন ছেলে? যে তোমার সঙ্গে যাচ্ছিল, আমাকে দেখে যাকে ফেরত পাঠিয়ে দিলে। ও কি রোজ তোমার সঙ্গে যায়? অবন্তী হেসে ফেলল। এবার তুমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো, আর সেটা করতে গিয়ে তুমি নিজেকে নিচে নামিয়ে ফেলছো। তোমার সম্পর্কে আমার শ্রদ্ধা আছে, দয়া করে সেটাকে নষ্ট করো না। অবন্তী কথা শেষ করে এগিয়ে গিয়ে ট্রাম স্টপে দাঁড়ালো। সে পেছনে ফিরে তাকায়নি। খুব ইচ্ছে হলেও মুখ ঘুরিয়ে রেখেছিল। ট্রাম আসতেই উঠে পিছনের সিটে বসে পড়ল। ফাঁকা ট্রাম। হঠাৎ খুব কান্না পেল তার। স্বর্ণেন্দু এই ভাষায় কখনো কথা বলেনি। সেই শেষ। আর কখনো স্বর্ণেন্দুর সঙ্গে দেখা হয়নি। প্রতি মাসে বর্ধমানে গিয়েছে সে রুটিন মতো, কিন্তু কখনো স্বর্ণেন্দু তার সামনে এসে দাঁড়ায়নি। প্রথম দিকে মায়ের মুখ দেখে সে বুঝতে পারত উদ্বেগ আছে, হয়তো তার সঙ্গে যোগাযোগ আছে স্বর্ণেন্দুর। তারপর একদিন বলল, শুনেছিস তো? কি? স্বর্ণেন্দু স্কুলের চাকরি ছেড়ে গুসকরায় চলে গেছে। ওখানকার স্কুলে চাকরি নিয়েছে। তোর বাবার এক বন্ধু এসেছিলেন, তিনি বললেন। মাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল। চুপচাপ শুনে গিয়েছিল অবন্তী। অসাড় হয়ে গেলে নতুন আঘাত কোনো গুরুত্ব পায় না। সে সময় যদি অশোকাদি পাশে এসে না দাঁড়াতেন তাহলে কি হতো কে জানে। স্বর্ণেন্দুর খবর আর পাওয়া যাচ্ছিল না। ক্রমশ নিজেকে অপরাধী মনে হচ্ছিল। অশোকাদি অনেক বুঝিয়ে সেই সময় মন পাল্টে ফেলতে সাহায্য করলেন। একটু একটু করে নিজেই বুঝতে পারছিল তার অনেক পরিবর্তন হয়ে গেছে। এদিকে অফিসের অনুষ্ঠানে বিদায় অভিশাপে দেবযানী করে অবন্তী প্রচারিত হয়ে গেছে।
বিপুল হাততালি পড়েছিল সেই সন্ধ্যায়। রাত্রে অশোকাদি বলেছিল, তুই দারুণ বললি, মনে হচ্ছিল সত্যিকারের দেবযানী। তার দুদিন পরে এক ভদ্রলোক হাজির হলেন অফিসে তাদের কালচারাল সেক্রেটারির সঙ্গে। ভদ্রলোক পেশাদারি নৃত্যনাট্য পরিচালনা করেন। সাপমোচন হচ্ছে। সেদিনকার অনুষ্ঠান তিনি শুনেছেন। অবন্তীকে কমলিকার ভূমিকায় মঞ্চের বাইরে থেকে কণ্ঠ দিতে হবে। রাজার ভূমিকায় করছেন বিখ্যাত আবৃত্তিকার প্রদীপ ঘোষ। কালচারাল সেক্রেটারি বললেন, এই সুযোগ পাওয়া ভাগ্যের কথা, আপনি না বলবেন না। ভদ্রলোক বললেন, আমরা এখন বেশি টাকা দিতে পারবো না, বিজ্ঞাপনে নাম থাকবে আর সামান্য দক্ষিণা। অবন্তী মাথা নেড়েছিল, আমি পারবো না। আপনি এত সুন্দর দেবযানী বললেন আর কমলিকা পারবেন না, তা কি হয়? ভদ্রলোক হাসলেন। আমি একটু ভেবে দেখি। ওরা চলে গেলে মিস্টার সেন বললেন, অফিসের কাজ ঠিকঠাক চালিয়ে যদি ওসব করো তাহলে ক্ষতি কি? তবে মুশকিল একটাই। অবন্তী তাকিয়েছিল। এইসব রঙিন জগতে একবার ঢুকলে নানান হাতছানির সামনে পড়তে হয়। কার মনে কি মতলব আছে বোঝা মুশকিল। রঙিন জগৎ সিনেমার মতো নয় বটে, কিন্তু বিখ্যাত গায়ক গায়িকা গাইবেন, প্রায়ই নামী প্রেক্ষাগৃহে ফাংশন হবে, বুঝতেই পারছো। অথচ রাত্রে অশোকাদি অন্য কথা বলল, তুই ঘুষ নিতে পারবি? এমা, কি বলছো? তুই তোর মাকে বলেছিস নিজের জন্য সামান্য রেখে মাইনের বাকি টাকাটা বর্ধমানে দিয়ে দিবি, তাই তো? তো ফস করে একটা বড় অসুখ হলো, টাকা কে দেবে তোকে? নিজের জন্য জমাতে পারবি? তুই নতুন বলে ওরা কম দেবে, কিন্তু যাই দিক সেটা তো তুই নিজের জন্য রাখতে পারবি। তোর এটা এক্সট্রা ইনকাম। কিন্তু যদি খারাপ হয়? বাড়িতে রিহার্সাল দে, খারাপ হবে না, দেখবি দিব্যি সময় কেটে যাচ্ছে। মিস্টার সেন বলেন, নানান হাতছানি, মতলববাজ লোকজন, তাতে তোর কি? বাহ, তেমন হলে আমি কি করব? দেখ, বিপদে পড়ে অতি সরল একেবারে হাবা মেয়েরা, তুই কি তেমন মেয়ে নাকি? আর পরে যারা লোভী, যাদের লোভ দেখিয়ে পুরুষগুলো নরকে নিয়ে যায়। হ্যাঁ, তুই যদি ঠিক করে নিস কখনো লোভ করবি না, তাহলে তোর ভয় নেই, অশোকাদি বুঝিয়েছিল। ভদ্রলোক আবার আসলে সম্মতি জানিয়েছিল অবন্তী। প্রথম দিনে রিহার্সালে অশোকাদিকে জোর করে নিয়ে গিয়েছিল অবন্তী। একই সঙ্গে নাচ গান আর সংলাপ। গানের শিল্পীদের বদলে রেকর্ড বাজানো হয়েছিল। অনুষ্ঠানের দিন নামী শিল্পীরা সরাসরি গাইবেন। প্রদীপ ঘোষকে প্রণাম করে অবন্তী বলেছিল, আমি কিছুই জানি না, এরা বলেছেন বলে এসেছি, আমাকে একটু দেখিয়ে দেবেন। প্রদীপ ঘোষ বলেছিলেন, নিশ্চয়ই, অসুবিধা হলে বলবেন। আপনি নিয়মিত আবৃত্তি করেন? না। ভদ্রলোকের মুখ গম্ভীর হয়েছিল, কিন্তু প্রথম দিনের রিহার্সালের পর তিনি বলেছিলেন, চমৎকার গলা, এবার ঘষা মাজা করা দরকার। কিভাবে করব? মানে বুঝে বাড়িতে প্র্যাকটিস করুন, হারমোনিয়াম বাজিয়ে গলা সাধুন, আপনার হবে। আপ্লুত হয়েছিল অবন্তী। তারপর সকালে সন্ধ্যায় একা থাকলেই কবিতা নিয়ে বসে যেত। রবীন্দ্রনাথ, জীবনানন্দ। প্রথম অনুষ্ঠানে প্রশংসা পেল সে, সঙ্গে 100 টাকার একটা খাম। পেয়েই মনে হলো অনেক কিছু কিনতে হবে। প্রথমেই একটা চটি, যেটা পরে আছে সেটা অনেকবার সেলাই করা হয়ে গেছে। জীবনে একটু বৈচিত্র্য হলো। অফিস, বাড়ি আর প্রতি মাসের প্রথম শনিবারে বর্ধমানে গিয়ে মায়ের অনুযোগ শোনার বাইরে যে জীবনের স্বাদ আকস্মিক এসেছিল, সেটাই যেন তাকে বাঁচিয়ে দিল। এখন প্রায় কাগজে তার নাম বের হয়। রেডিওতে যারা বিজ্ঞাপন করেন তাদের কাছ থেকেও ডাক এসেছে। সরকারি চাকরি হিসেবে সে অন্যত্র কাজ করে টাকা নিতে পারে সই করে। ফলে অনেক ডাকে সাড়া দিতে পারে না অবন্তী। অফিসে আবেদন করেছিল। তারা জানিয়েছে যে সাংস্কৃতিক কাজকর্ম সে করতে পারে, কিন্তু পেশাদারি শিল্পী হিসেবে নয়। অতএব যারা সই না করিয়ে টাকা দেবে তারা কম দেওয়ার সুযোগ নেবেই। যেখানে চেকের ব্যবস্থা সেখানে যাওয়ার প্রশ্নই নেই। এর মধ্যেই কয়েকটা পরিবর্তন ঘটে গেছে। অশোকাদির সাহায্যে সে সরকারি মহিলা হোস্টেলে জায়গা পেয়েছে। অশোকাদিও সঙ্গে আছেন। বিপাশা কবে এমএ পরীক্ষা দিয়ে তার দেশে চলে গেছে। প্রথম প্রথম চিঠি দিত, এখন আর যোগাযোগ নেই। শেষ খবর এসেছিল বিয়ের কার্ডে।
পেইং গেস্ট থেকে হোটেলের বাসিন্দা হওয়ার মুহূর্তে ওদের মালিকানকে খুব নরম দেখিয়েছিল। এত ভালো বোর্ডার তিনি আর পাবেন না বলে হা হুতাশ করেছিলেন। অশোকাদিকে জিজ্ঞাসা করেছিল, তোমরা বলেছিলে ওই একলা ঘরে কেউ বেশি দিন থাকে না, কেন বলেছিলে গো? অশোকাদি বলেছিলেন, ছেড়ে দাও, তুমি তো থাকলে। নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোমাকে কোনো অভিজ্ঞতার সামনে আসতে হয়নি? কিরকম? রাত্রে মালিকান তার ঘরের দরজা খুলে তোমার সঙ্গে গল্প করতে কখনো আসেনি? অশোকাদি জিজ্ঞাসা করেছিলেন। অবাক হয়েছিল অবন্তী। তার মানে? ওই মহিলা যখন খুব একা বোধ করতেন তখন ওই ঘরে যেতেন। তোমার আগে যারা ছিল তারা ছিল ছোটখাটো, উনি নাকি তাদের সঙ্গে প্রেম করার চেষ্টা করতেন। যা, মেয়েতে মেয়েতে প্রেম কি! কখনো কখনো হয়, ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে। বিদেশে নাকি এটা স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে। ওইসব মেয়েরা মেনে নিতে পারেনি বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। হয়তো শেষ পর্যন্ত মালিকানের চৈতন্য ফিরে এসেছিল বলে তোমাকে বিরক্ত করেনি আর। উনি বিয়ে করেননি কেন? যদি প্রেম থাকে তাহলে সেটা কোনো পুরুষকেই দেওয়া তো স্বাভাবিক ছিল। আমাকে বলতেন ছেলেদের উনি বিশ্বাস করেন না। হয়তো প্রথম জীবনে তেমন অভিজ্ঞতা হয়েছিল যার জের সারা জীবনে কাটেনি। অশোকাদি হেসেছিলেন। নতুন হোস্টেলেও কিছু নিয়ম কানুন আছে, কিন্তু স্বাধীনতা অনেক। অবন্তী আর অশোকাদি একটা ঘর পেয়েছিল। খাওয়া দাওয়া খারাপ নয়। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ঠিক সেইভাবে বেড়েছে হোস্টেলের খরচ। পে কমিশনের রিপোর্ট থেকে পাওয়া বাড়তি মাইনে অবন্তীকে বাঁচিয়ে দিয়েছিল। তাছাড়া অফিসের পরীক্ষা দিয়ে একটা প্রমোশনও হয়ে গিয়েছিল তার। মাইনে বেড়েছিল, কিন্তু উৎপাত শুরু হয়েছিল। অফিসের পথে ট্রাম স্টপে এক ভদ্রলোক নিয়ম করে দাঁড়াতে লাগলেন। পেছন পেছন আসতেন, তারপর গায়ে পড়ে আলাপ করতে চাইলেন। অবন্তী জিজ্ঞাসা করল, আলাপ করে কি লাভ হবে আপনার? বাহ, মানুষের সঙ্গে মানুষের আলাপ হওয়া কি অন্যায়? মোটেই নয়। তাহলে এই রাস্তা দিয়ে যে কজন মানুষ যাচ্ছেন তাদের প্রত্যেকের সঙ্গে আপনি আলাপ করুন। ভদ্রলোক বলেই দ্বিতীয়বার আর কথা বলতে আসেনি। যে ভদ্রলোক প্রায়ই অনুষ্ঠানের খবর নিয়ে আসতেন তার হাবভাব এমন হয়ে গেল যে মনে হবে তিনি অবন্তীরই গার্জিয়ান। এই করোনা ওই করোনা, বিজ্ঞাপনে তোমার নাম বড় টাইপে দিয়েছি ইত্যাদি বলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। প্রায়ই বলতেন, বাইরে ফাংশন পেলে যেতে হবে, কিন্তু দিল্লিতে পুজোর সময় একটা চান্স আছে, তখন না বলো না। অবন্তী লক্ষ্য করেছিল, এইসব মানুষরা একটু আলাপ হতেই তুমি বলতে শুরু করেন। খারাপ লাগলেও আপত্তি করেনি সে, কিন্তু এই প্রস্তাবে মাথা নাড়ল। অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। কেন নয়? ওই সময় আমাকে বাড়ি যেতে হবে। আরে কয়েক দিনের মামলা, ওখান থেকে আমি তোমাকে আগ্রা ঘুরিয়ে আনবো। লক্ষ্মী পূজার রাত্রে তাজমহল দারুণ। এত কষ্ট করবেন কেন? আরে এটা কষ্ট নাকি, তোমার জন্য সব করতে পারি। কেন? তুমি বোঝো না? না, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি অবন্তী। কি আশ্চর্য মিল! মিল মানে? আপনার আগে অন্তত 5 জনেই একই কথা বলেছেন। কারা? আপনারই পরিচিত শিল্পী অথবা আয়োজক। তুমি কি জবাব দিয়েছ? আপনাকে যা দিলাম। তুমি তো কোনো জবাব দাওনি। মুখে বলতে হবে? দেখুন, এরপর যদি মনে হয় আমাকে কোনো অনুষ্ঠানে ডাকবেন না, তাহলে আমি বিন্দুমাত্র অবাক হব না, ঠিক আছে? সত্যি সত্যি অনুষ্ঠানের ডাক আসা কমে গেল, কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘটে গেল আরেকটা যোগাযোগ। বছরখানেক আগে আকাশবাণীতে ঘোষকের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। হবে না জেনেও একটা পাঠিয়েছিল অবন্তী। তার পরীক্ষাগুলোতে পাশ করে গেল সে। এবার ইন্টারভিউ। অশোকাদি বলেছিলেন তোর হয়ে যাবে, কিন্তু আকাশবাণীর কাউকে বলবি না ইন্টারভিউয়ের কথা। কাকে বলবো? আমার খুব সংকোচ লাগে। তোদের মতো মানুষের সংকোচের জন্যে অযোগ্যরা সুযোগ পেয়ে যায়। কিন্তু ইন্টারভিউ দিয়ে অবন্তী বুঝলো কাজটা তার হলেও হতে পারে, এবং শেষ পর্যন্ত হয়ে গেল। আকাশবাণীতে যোগ দিতে মাইনে বাড়ল, সেই সঙ্গে যোগাযোগ। নতুন নতুন উদ্যোক্তারা অনুষ্ঠান নিয়ে আসতে লাগলো। এখন আর কাজের নির্দিষ্ট সময় নেই, কখনো ভোররাতে, কখনো মাঝরাত পর্যন্ত। কিন্তু এই চাকরিতে আমেজ আছে, আছে গ্ল্যামার।
যেটা বর্তমানেও ছড়িয়ে পড়েছিল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ এর ৩য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা শীঘ্রই আপলোড করব। শোনার আমন্ত্রণ রইল। আমাদের গল্প পাঠ সবার কেমন লাগছে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।